আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাউন্ড কি শোনা যাচ্ছে? যারা অনলাইনে আছে তারা কি শুনতেছেন কথা? কিভাবে বুঝবো? হ্যাঁ, জি শোনা শোনা যাচ্ছে না? ওকে, ঠিক আছে। শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। ওকে, এখানে এই যে একজন দেখা যাচ্ছে শরীফুল, ইনি কি আছেন? শরীফুল? জি স্যার, আছি স্যার। ওকে, ঠিক আছে। শরীফুল, ফারুক, জিয়াউল হক, ঠিক আছে। আচ্ছা, আমার পরিচয় হচ্ছে, আমি ডাক্তার মিজানুর রহমান। কেমন, এটা আপনাদের সাথে আমার প্রথম ক্লাস। এর আগে আপনারা আমাকে দেখেন না, আগে ডাক্তার ওয়াহিদ ইসলাম সবুজ ছিলেন, তো উনি আজকে অনুপস্থিত, তাই আমাকে আসতে হয়েছে, ঠিক আছে। আজকের আলোচনার টপিক কি বলেন তো একজন? মিস্টার ফারুক বলেন, আজকে কোন টপিকস পড়তে যাচ্ছেন? সিলেবাসে কি আছে? সিস্টেমেটিক হাইপারটেনশন। সিস্টেমেটিক হাইপারটেনশন, আর কি আছে? হাইপোটেনাস অ্যানিমিয়া। আরেকটা আছে, বলেন। তারপরে রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভার। ওকে, থ্যাংক ইউ। হাইপারটেনশন, হাইপোটেনশন, অ্যানিমিয়া, রিউমেটিক ফিভার, তাই তো? তিনটা টপিকসই গুরুত্বপূর্ণ, কেমন? তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হাইপারটেনশন, যেটা আজকাল খুব কমন একটা ডিজিজ। হাইপারটেনশন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? আমি পড়াবো, দেখি কার কি আইডিয়া আছে আপনাদের মধ্যে। এখানে ইমাম হোসেন নামে একজন আছে। ইমাম হোসেন কি বলতে পারবেন হাইপারটেনশন বলতে কি বোঝেন? স্যার, হাইপারটেনশন হচ্ছে উচ্চ রক্তচাপ, ভেরি গুড, হাইপো ঠিক হচ্ছে আছে, নিম্ন রক্তচাপ। থ্যাংক ইউ। আর কেউ কিছু বলতে চান? হাইপোটেনশন একটা, হাইপারটেনশন একটা আছে স্যার, হাইপোটেনশন একটা আছে। আচ্ছা, ঠিক আছে। হাইপোটেনশন কম উচ্চ রক্তচাপ স্যার, সেটা বোঝাচ্ছে কিনা? আচ্ছা, ঠিক আছে, যতটুকু বলছেন, থ্যাংক ইউ। হাইপারটেনশন আর ডায়াবেটিস কেমন, আমরা আলোচনা শুরু করার আগে এটা গুরুত্বপূর্ণ কেন এটা একটু বোঝার চেষ্টা করি। আমার কথা বোঝা যাচ্ছে? জি, বোঝাচ্ছে। আচ্ছা, না হ্যাঁ বোঝা স্যার, বোঝা যাচ্ছে। রেসপন্স করতে হবে, কেমন? ঠিক আছে। বাংলাদেশে যদি ধরেন 16 কোটি বা 18 কোটি মানুষ, কেমন, এর মধ্যে যাদের বয়স 30 পার হয়ে গেছে এবং আরেকটু স্পেসিফিক বললে 40-এর উপরে, 50 হলে তো কথাই নেই, এরকম মানুষ যদি আপনি নিজের পরিবার চিন্তা করেন, বাবা মা, তাদের কথা চিন্তা করে দেখেন, দেখবেন প্রায় নিজের পরিবারে অথবা আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন যে বেশিরভাগই হয় ডায়াবেটিস, নয় হাইপারটেনশন, কিন্তু আছে না? তো এই জন্য এটা মানে বাস্তবসম্মত দিক দিয়েও একটা গুরুত্বপূর্ণ টপিক। একটা তো হচ্ছে যে সিলেবাসে পড়বো আমরা, কিন্তু দেখবেন নিজের পরিবারের মধ্যেও কারো না কারো হাইপারটেনশন, হাই প্রেশার, ডায়াবেটিসের সমস্যা আছে। এই জন্য যতটুকু আলোচনা করা হবে চেষ্টা করবেন মনোযোগ দিয়ে শোনার, যেগুলো লিখে দেবো লিখে নিবেন, ঠিক আছে। পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণই, কিন্তু যাতে নিজের জীবনেও কিছু কাজে লাগে, ঠিক আছে না? ওকে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, বোর্ডে চলে যাই। লেখার আগে কিছুটা আমি মুখে আলোচনা করি, এগুলো যখন লিখবো তখনও বলবো ইনশাল্লাহ, আলোচনার সুবিধা হবে। হ্যাঁ, একজন বললেন যে হাইপারটেনশন উচ্চ রক্তচাপ, ঠিক আছে, এটা উনি বাংলা অনুবাদ বলেছেন, ঠিক আছে। তো এটার মানে ভাষাগত, মানে বইয়ের ভাষায় যদি বলতে চান অথবা সুন্দর করে বলতে চান, মানে সবকিছুতে একটা কি বলে স্ট্যান্ডার্ড বলে একটা কথা থাকে না, তাহলে যদি বলতে চান তাহলে বলতে হবে যে hypertension is a clinical condition. Hypertension is a clinical condition in which there is sustained elevated systemic blood pressure. সিস্টেমিক ব্লাড প্রেশার বলতে দুইটা কথা আসবে এখানে, একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার আর একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। দুটারই একটা নর্মাল রেঞ্জ থাকে, যখনই নর্মাল রেঞ্জের বেশি হবে তখন সেটাকে কি বলা হবে? হাইপারটেনশন, ঠিক আছে। আর নর্মালের যে কম হবে তখন কিন্তু হাইপোটেনশনে চলে যায়, ঠিক আছে। তো হাইপোটেনশনের তুলনায় হাইপারটেনশনটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ হাইপারটেনশন হলে এবং এটা যদি সঠিক চিকিৎসা না করা হয়
তাহলে মানুষের ব্রেনের সমস্যা হবে, চোখের সমস্যা হবে, হার্টের সমস্যা হবে, রক্তনালীর সমস্যা হবে, কিডনির সমস্যা হবে, হাড্ডির সমস্যা হবে, গোস্তের নানা রকম শরীরের বিভিন্ন জায়গায় নানা রকম জটিলতা দেখা দেবে যদি সঠিক চিকিৎসা না করা হয়। হাইপারটেনশনটা এই জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুইটা মিলে কি সিস্টেমিক ব্লাড প্রেশার। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, সিস্টোলিক ডায়াস্টোলিক বলতে আপনারা কি বুঝেন, আইডিয়া আছে কোনো? সিস্টোলিক বলে আমরা যখন ব্লাড প্রেশার লিখি আমি বোর্ডে লিখবো, এগুলো জাস্ট ভূমিকা হিসেবে কিছু আলোচনা করতেছি। হ্যাঁ, যখন আমরা ব্লাড প্রেশার লিখি, হ্যাঁ মনে করেন 120/80, 120/80 এভাবে লিখি না। প্রথমটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, দ্বিতীয়টা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, অথবা উপরেরটা সিস্টোলিক, নিচেরটা ডায়াস্টোলিক, ঠিক আছে? হ্যাঁ, মিলিমিটার অফ মার্কারি, থ্যাংক ইউ। যখনই এটা নরমাল রেঞ্জের চেয়ে বেশি হবে, এটা আমরা তখন হাইপারটেনশন বলি। তো সিস্টোলিকটা যখন 140-এর উপরে চলে যায়, হ্যাঁ, আর ডায়াস্টোলিকটা যখন 90-এর উপরে চলে যায়, তখন আমরা এটাকে হাইপারটেনশন বলি। উপরে তো বলতে 40 হতে পারে, 140 হতে পারে, 150 হতে পারে, 80 হতে পারে। হ্যাঁ, তো এখন হাইপারটেনশন যখন হয়ে গেল, মানে 140-এর বেশি আর যদি 90-এর বেশি হয়ে গেল, হাইপারটেনশন হয়ে গেল, তখন আবার যখন এটা কোনোটা 160-এর বেশি হতে পারে, কোনো 180 হয়ে যেতে পারে, তখন এটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করে, মাইল্ড হাইপারটেনশন অথবা মডারেট হাইপারটেনশন অথবা সিভিয়ার হাইপারটেনশন, ঠিক আছে? তো অতটুকু পারলে তো ভালো, কিন্তু ওটা না পারলেও মিনিমাম যেটা পারতে হবে হাইপারটেনশনের সংজ্ঞা এবং কতর উপরে গেলে হাইপারটেনশন বলবো। তো আমরা চলে যাই লিখি, হ্যাঁ আপনারা একটু তুলে নেন যতটুকু সম্ভব হয়। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ স্যার এখানে আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আমি তো এখন আলোচনা শুরুই করি নাই, করেন তারপরে করেন। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে আমাদের সিস্টোলিকটা যখন 120 থাকে আর ডায়াস্টোলিক যখন 90 এর উপরে মানে 80-এর উপরে থাকে, স্যার ওটাকে আমরা হাইপার টেনশন ধরবো? অবশ্যই না, কারণ 120 এবং 80 এটা নরমাল, ঠিক আছে? না স্যার, 80 না, মানে 80-এর উপরে বলছি আমি, মানে 90, 90 এর উপরে না 120/100 গেলে আমরা বা 90। হাইপারটেনশন বলবো না। 80 90 এর নিচে এটা নরমাল রেঞ্জ, কেমন? এটা উপরে গেলে তারপরে বলা হবে, এর আগে না। স্যার আপনি এভাবে প্রশ্ন নিলে ক্লাস শুরু করতে পারবেন। নিয়মটা হলো আজকে টপিক স্টার্ট করবেন, ক্লাস শেষ করে 5 মিনিট সময় দিবেন, কোনো প্রশ্ন থাকলে জবাব দিবেন। কারণ আপনি ক্লাসের আগে যদি প্রশ্ন করে এই প্রশ্নের অ্যান্সার তো আপনি ক্লাস নেবেন, তাহলে তো আর একই এটা ভূমিকা হিসেবে জাস্ট ওকে দিছে কিছু, ঠিক আছে? সবাই একটু তোলার চেষ্টা করেন, হ্যাঁ, আর লেখা না বুঝে গেলে বলতে হবে, ঠিক আছে? পারলে একটু বড় করে বোঝা যাচ্ছে না, না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বোঝা যায় এখন? আচ্ছা, দেখা যাচ্ছে?
তাহলে দেখেন হাইপারটেনশন কখন বলবো? হাইপারটেনশন ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ইন হুইচ দেয়ার ইজ সাস্টেইনড এলিভেশন। এই কথাটা ইম্পর্টেন্ট, একটু ব্যাখ্যা করবো। ইন হুইচ দেয়ার ইজ সাস্টেইনড এলিভেশন অফ সিস্টেমিক ব্লাড প্রেশার, মানে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুইটাই বেড়ে যাবে, এলিভেশন হবে। কখন হবে? যখন 140 অথবা তার বেশি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 90 অথবা তার বেশি, ঠিক আছে? তখনই কেবল আমরা হাইপারটেনশন বলতে পারবো, এর আগে না। 120ও না, 130ও না, 35ও না, 40 থেকে উপরের দিকে গেলে আর ডায়াস্টোলিক 90 থেকে উপরের দিকে গেলে তখন হাইপারটেনশন বলবো। বোঝা যাচ্ছে? সাস্টেইনড এলিভেশন কেন বললাম? সাস্টেইনড এলিভেশন কেন বললাম? একটা রোগীর আমি হঠাৎ করে একবারই প্রেসার মাপলাম, হঠাৎ করে আমি 140-এর উপরে পেয়ে গেলাম 50, এটা একবার পাওয়ার পরে আমরা হাইপারটেনশন বলবো না। যদি সাস্টেইন মানে ধারাবাহিকভাবে বেশি থাকে, আজকেও পেলাম বেশি, কালকেও পেলাম বেশি, পরশুদিন কমপক্ষে 3 দিন যদি তারপর বেশি পাই আমরা, তখনই সেটা সাস্টেইন বলবো। তাহলে হঠাৎ করে একটা মানুষের টেনশনের কারণে, এক্সারসাইজের কারণে, চাপের কারণে প্রেসার বাড়তে পারে। জাস্ট একবার মেপেই যদি 150 পাই বা 60 পাই, 160 পাই, হঠাৎ করে হাইপারটেনশন বলতে পারবো না। এটা যৌক্তিক হবে না। হ্যাঁ, আমি আসতেছি, এটা যৌক্তিক হবে না, সাস্টেইনড এলিভেশন হইতে হবে, ঠিক আছে? জাস্ট একবার মেপেই বলে দেওয়া এটা অনৈতিক হবে, ঠিক আছে? লিখতে পারছেন সবাই? মুছে ফেলবো? ওকে স্যার। ওকে। এটা তো সংজ্ঞাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন যেটা লিখতেছি যে হাইপারটেনশনের গ্রেডিং মাইল্ড, মডারেট, সিভিয়ার, এটা যদি কেউ পারেন খুবই ভালো, না পারলেও কষ্ট নাই, ঠিক আছে? জাস্ট এটা জানার গুরুত্ব হচ্ছে যে প্রেশারটা কত পর্যায়ে থাকলে, এখন যেটা লিখবো তিনটা হাইপারটেনশন, কোন পর্যায়ে থাকলে কোনটার সিরিয়াসনেস কত খারাপ, এতটুকু আন্দাজ করার জন্য, ঠিক আছে? গ্রেড 1, গ্রেড 2, এটা গ্রেড 3। গ্রেড 1 এটা হচ্ছে সিস্টোলিক ধরেন, হ্যাঁ, সিস্টোলিক ব্লাড প্রেশার। এটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, ঠিক আছে? আমরা বললাম যে সিস্টোলিক 140-এর উপরে যেতে হবে, তাই তো? তাহলে 140 থেকে উপরে কত হবে? 140 থেকে যদি 159ও ধরেন, ঠিক আছে? আবার গ্রেড 2 হচ্ছে 159 থেকে 100 না, 159 না, 160 থেকে 179। আর যখন গ্রেড 180-এর উপরে চলে যাবে তখন সেটাকে আমরা বলবো গ্রেড 3, 180 অথবা 180-এর উপরে, ঠিক আছে? আর ডায়াস্টোলিক ধরেন কখন বলছিলাম হাই প্রেশার হবে 90-এর উপরে গেলে, তাহলে 90 থেকে কত যদি 99 হয়, ঠিক আছে? আর এদিকে 100 থেকে 109 হয়, আবার 110 অথবা তার বেশি হয়, তাহলে তিনটাই কিন্তু হাইপারটেনশন বলতেছি আমরা। যখন সিস্টোলিকটা 140 থেকে 159-এর মধ্যে থাকে এবং ডায়াস্টোলিক 90 থেকে 99-এর মধ্যে থাকে, তখন এক পর্যায়ের হাইপারটেনশন। আর যখন সিস্টোলিক 160 থেকে 79-এর মধ্যে থাকে, ডায়াস্টোলিক 100 থেকে 109-এর মধ্যে থাকে, তখন এটা এর চেয়ে খারাপ, গ্রেড 2, 2 নাম্বার গ্রেড। আর যখন সিস্টোলিক 180 বা তার বেশি চলে যায়, ডায়াস্টোলিক 110 বা তার বেশি চলে যায়, তখন আরো বেশি খারাপ, এই যে গ্রেড 3। এটাকে বলে, এটা হচ্ছে মাইল্ড, গ্রেড 1 যেটা, এটা হচ্ছে মাইল্ড হাইপারটেনশন, ঠিক আছে? মাইল্ড হাইপারটেনশন। গ্রেড 2 যেটা, এটা হচ্ছে মডারেট হাইপারটেনশন। বাস এতটুকু মনে রাখলেই হবে এখানে, ঠিক আছে? মডারেট হাইপারটেনশন। গ্রেড 3 হচ্ছে সিভিয়ার হাইপারটেনশন, ঠিক আছে? সিভিয়ার হাইপারটেনশন। তাহলে এটা জানানো আপনার উদ্দেশ্য হলো, এটা সবার না জানলেও হবে, লেখার উদ্দেশ্য এতটুকুই, কোন রোগীর যদি এই 3 ক্যাটাগরি দেখেন, মানে খারাপের ইয়াটা দেখেন, যত নিচের দিকে যাবে তত বেশি খারাপ। হ্যাঁ, মানে মাইল্ড হাইপারটেনশনের তুলনায় মডারেট হাইপারটেনশন বেশি খারাপ, মডারেট হাইপারটেনশন সিভিয়ার হাইপারটেনশন বেশি খারাপ, ঠিক আছে? তাহলে যেটা যত বেশি খারাপ ওটা তত সতর্কতার সাথে এবং তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে হবে, এতটুকুই উদ্দেশ্য। এটা সবাই না পারলেও চলবে, কিন্তু যে পারবেন কিন্তু জানতে হবে এটা, ঠিক আছে? জানলে ভালো, ঠিক আছে? ওকে, মুছে ফেলবো? তুলেছেন সবাই? স্যার একটু ওয়েট হ্যাঁ করুন স্যার, স্যার। তোলা হয়েছে স্যার, মুছে ওকে ফেলেন। ওকে।
মডারেট, হ্যাঁ, DRAT, RAT, ঠিক আছে। এখন আসেন, আপনি যেটা বলতেছিলেন যে এক্সারসাইজ করে আসা যাবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে একটা রোগী আসলো, তার প্রেশার মেপে দেখলাম 150 বা 100 পেয়ে গেলাম, অথবা 140 বা 90, 160 বা 110 পেলাম, আমরা তাকে হাইপার টেনশন বলবো কিনা? কথা হচ্ছে, যদি সঠিকভাবে প্রেশার না মাপি, ভুল পদ্ধতি অবলম্বন করি, সঠিক পন্থায় না মাপি, তাহলে তো সঠিকভাবে প্রেশারের মানটা আসবে না। তখন যদিও বা বেশি আসে, এটা এটা তখন হাইপারটেনশন মনে করে যদি চিকিৎসা শুরু করি, এটা রোগীর প্রতি অবিচার হবে। তাহলে অবশ্যই একটা রোগীর যখন আমরা প্রেশার মাপবো, ব্লাড প্রেশার মাপবো, কয়েকটা বৈশিষ্ট্যের দিকে খেয়াল রাখতে হবে। ওগুলো ফিল আপ করে যদি প্রেশার মেপে তারপরেও বেশি পাই, তখন হাইপারটেনশন বললে আপনি নিশ্চিন্ত থাকুন এবং কনফিডেন্ট থাকুন যে রোগীটা হাইপারটেনশন। আদারওয়াইজ কিন্তু কনফিউশন থাকবে, রোগীটার প্রতি অবিচার হবে, ঠিক আছে। এক নাম্বার দেখেন, এক নাম্বার হচ্ছে যে রোগীটা, যে রোগীর আমি প্রেশার মাপবো, হ্যাঁ, সে আধা ঘন্টা আগে থেকে কোনো ধরনের এক্সারসাইজ করবে না, মানে প্রপার রেস্ট থাকতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ব্লাড প্রেশার শুড বি মেজার্ড, আমি এটা সংক্ষেপে লিখতেছি, বিপি মানে ব্লাড প্রেশার, আপনার পুরো ব্লাড প্রেশারই লেখো। ব্লাড প্রেশার শুড বি মেজার্ড আফটার প্রপার রেস্ট, আফটার, অনেক বড় টপিক, তাড়াতাড়ি পারা যায়, হ্যাঁ, আফটার প্রপার রেস্ট, ঠিক আছে। একটা অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোর, অন্তত 30 মিনিট আগে এক্সারসাইজ করা যাবে না। পেশেন্ট শুড নট এক্সারসাইজ, ওকে, এক্সারসাইজ। তাহলে পেশেন্ট যখন আমি প্রেশার মাপবো, আমাকে এনশিওর করতে হবে যে পেশেন্টটা বিশ্রামে আছে, হ্যাঁ, অন্তত আধা ঘন্টা আগে থেকেই সে কোনো এক্সারসাইজ করে না, মানে আধা ঘন্টা সে কুল এন্ড কাম এট রেস্ট আছে, ঠিক আছে। এটা একটা বিষয়। 2 নম্বরে আসেন, 15 মিনিটস বিফোর না, এই ধূমপান, চা, কফি এগুলো অন্তত 15 মিনিট আগে থেকে খাওয়া বন্ধ করতে হবে, ঠিক আছে। স্মোকিং, এগুলো আমি তাড়াতাড়ি লিখে যাচ্ছি, ঠিক আছে, কারণ এগুলো মনে থাকবে আসলে। স্মোকিং, কফি, টি, অ্যালকোহল, মদ আর কি, হ্যাঁ, should be stopped at least 15 minutes 15 মিনিট আগে, বিফোর, ওকে, ঠিক আছে। এটা একটা বিষয়, এটা মুছে ফেলতেছি আমি। অন্তত আধা ঘন্টা আগে থেকে পেশেন্ট কাম এন্ড কোয়াইট থাকবে, কোনো এক্সারসাইজ করবেন না। ব্লাড প্রেশার মাপার 15 মিনিট আগে থেকে আমাকে নিশ্চিত করে দেবে রোগী কোনো চা খায় নাই, কফি খায় নাই, অ্যালকোহল খায় নাই, ধূমপান করে নাই, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে। পুরো কিভাবে পাবো? পেশেন্ট বসে থাকবে, ব্লাড প্রেশার শুড বি মেজার্ড এট সিটিং পজিশন, ওকে, দাঁড়িয়েও না, শুয়েও না, হ্যাঁ, ক্ষেত্র বিশেষে রোগী এতই দুর্বল যে বসতে পারবে না, তখন তো আমাকে শুয়ে মাপতে হবে, কিন্তু স্ট্যান্ডার্ড কি, বসিয়ে মাপবো, ঠিক আছে। এবার আসুন, এটা কত গেছে, 3, হ্যাঁ, 4। যেই কাপটা দিয়ে আমরা প্রেশার মাপবো, বিপি কাপ, ব্লাড প্রেশার কাপ বলে, এটা পারফেক্ট সাইজের হতে হবে, ঠিক আছে। বাচ্চাদের জন্য একরকম, বয়স্কের জন্য একরকম, ওকে। কাপ শুড বি পারফেক্ট সাইজ, ঠিক আছে, পারফেক্ট সাইজ, ঠিক আছে, পারফেক্ট সাইজ, এটা একটা বিষয়। স্পিগমোম্যানোমিটার, মানে আপনি দেখবেন ব্লাড প্রেশার যে মাপে, যেটাতে ঘড়ির কাঁটার মতো ইয়া ওঠে, মানে মেজারমেন্টটা ওঠে, এটা অবশ্যই ঠিক থাকতে হবে, এটা ভুল হলে ভুল রেজাল্ট আসবে, ঠিক আছে। স্পিগমোম্যানোমিটার শুড বি ভ্যালিড। স্পিগমোম্যানোমিটার শুড, এটা শব্দটা কঠিন হবে আপনাদের জন্য, আমি তবুও লিখে দিচ্ছি। স্পিগমো
ম্যানোমিটার বড় শব্দ, ম্যানোমিটার is to be valid, ভ্যালিড হতে হবে, হ্যাঁ, is to be valid, ঠিক আছে, is to be valid, এতটুকু জানলেই হবে এখান থেকে, ঠিক আছে। এটা প্র্যাকটিক্যালি প্রয়োজনীয় সুবিধাটা বললাম, আমি না বললেও পারতাম, কিন্তু না বললে একটু অবিচার হবে আপনাদের প্রতি, ঠিক আছে। একটা রোগী আসলো, প্রেশার মাপলাম, বেশি পেলাম, হাই প্রেশার লিখে দিলাম, এটা রোগীর জন্য অবিচার হবে, ঠিক আছে, এতটুকুই। আর হ্যাঁ, গুরুত্বপূর্ণ কমপক্ষে, যদিও এটা প্র্যাকটিস করা হয় না অনেক সময়, রোগী চেম্বারে আসলো, বেশি পেলাম, হাইপারটেনশন চিকিৎসা শুরু করে দেওয়া হয়, এটা ভুল। কমপক্ষে তাকে 3 দিন 3 বার, মানে আজকে একবার, আগামীকালকে, পরশুদিন একবার, 3 দিন একই সময়ে রোগীর একই কন্ডিশনে মাপতে হবে। তারপর 3 দিন বেশি আসলে তখন সেটাকে আমরা হাইপারটেনশন বলবো, ঠিক আছে। তাহলে বিপি শুড বি মেজার্ড, প্রেশার মাপতে হবে ফর at least 3 days at same condition of the patient, এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করি। হ্যাঁ, মানে রোগী আসলো, আমাকে এনশিওর করতে হবে উনি এক্সারসাইজ করেন নাই, চা কফি খান নাই, ধূমপান করেন নাই, অ্যালকোহল করেন নাই, কাম এন্ড কোয়াইট আছে, দুশ্চিন্তাগ্রস্ত না, ঠিক আছে। এবং যেটা দিয়ে আমি মাপবো, বিপি মেশিন সহজ ভাষায় বলে, স্পিড ম্যানোমিটার এবং কাপটা সঠিক সাইজের হতে হবে, ঠিক থাকতে হবে। রোগীকে অবশ্যই বসিয়ে মাপবো, যদি না কোনো সমস্যা থাকে, বসিয়ে মাপাটাই পারফেক্ট। এবং অবশ্যই স্ট্যান্ডার্ড, যেটা 3 দিন একই কন্ডিশনে, আজকে সকালে হলে আগামীকালকে সকালে, পরশুদিন সকালে, আজকে সন্ধ্যে হলে কালকে সন্ধ্যে, পরশুদিন সন্ধ্যায়, একই শর্ত পূরণ করে পরপর 3 দিন বেশি হলে তবেই আমরা সেটাকে হাইপারটেনশন বলবো, আদারওয়াইজ সেটা রোগীর প্রতি অবিচার হবে, ঠিক আছে। এবার আসেন গুরুত্বপূর্ণ যেটা, এটা লাগবে, ঠিক আছে। এটা আমি যেটা বললাম এটা জাস্ট জানার জন্য, কিন্তু দরকারি, ঠিক আছে, যে হাইপারটেনশনের কজ কি, ঠিক আছে। একটা হচ্ছে যে কজ অফ হাইপারটেনশন, ঠিক আছে, এখানে আসেন, কজ অফ হাইপারটেনশন, কোথায় আটকে গেল এটা, কজেস অফ হাইপারটেনশন। যারা অনলাইনে আছেন আমার কথা বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ, ফারুক সাহেব বোঝা যাচ্ছে না? না বোঝা গেলে বলতে হবে। কজেস অফ হাইপারটেনশন, প্রথমে আসেন একটু প্রাইমারি হাইপারটেনশন। যদি কেউ কখনো জানতে চায় বা পরীক্ষা আসে যে টাইপ অফ হাইপারটেনশন, ঠিক আছে, তখন এই আনসারটাই আসবে, প্রাইমারি, সেকেন্ডারি। আর কজ বলতে গেলে এভাবে আসবে, প্রাইমারি, সেকেন্ডারি, ঠিক আছে। প্রাইমারি হাইপারটেনশন, একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। ঠিক আছে, প্রাইমারি হাইপারটেনশন বলতে কি বুঝি আর সেকেন্ডারি হাইপারটেনশন বলতে কি বুঝি। প্রাইমারিটা হচ্ছে, প্রাইমারি আরেকটা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন, মানে এখন পর্যন্ত যে রোগীর হাইপারটেনশনের কারণ জানা যায় নাই, তখন এটাকে আমরা প্রাইমারি হাইপারটেনশন অথবা এসেনশিয়াল হাইপারটেনশন বলি। আর যেই রোগীর হাইপারটেনশনের কারণ জানা গেছে যে এই কারণে রোগীটার হাইপারটেনশন, প্রেশার বেড়ে গেল, এই কারণে তার উচ্চ রক্তচাপ হলো, তখন সে সেকেন্ডারি হাইপারটেনশন বলি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যত হাইপারটেনশন রোগী আছে তার ম্যাক্সিমাম মানে 95% হচ্ছে এই প্রাইমারি হাইপারটেনশনের মধ্যে, কোনো কারণ জানা যায় না, ঠিক আছে। আর যে 5% আছে এদেরকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশনের মধ্যে ফেলতে পারি। হ্যাঁ, না না, যখন আমরা প্রেশার পাবো 3 দিন বেশি তখন হাইপারটেনশন বললাম। এখন যদি রোগীর শরীর পরীক্ষা করে, ইনভেস্টিগেশন মানে রক্ত পরীক্ষা, থাইরয়েড পরীক্ষা, মানে যেগুলো প্রয়োজনীয়, প্রস্রাব পরীক্ষা সব করার পরে, হার্ট পরীক্ষা করার পরে যদি কোনো কারণ পাই যে এখানে এই সমস্যা, এই জন্য হাইপারটেনশন, তখন আমরা সেকেন্ডারি ক্যাটাগরিতে ফেলে দেবো। আর যদি পরীক্ষা করলাম কিছুই পেলাম না, তারপরে রোগীর প্রেশার বেশি, তখন সেটা প্রাইমারি হাইপারটেনশন। বোঝা যাচ্ছে তো না? ওকে, এখন সেকেন্ডারি হাইপারটেনশনের কজ কি? যখন আমরা কারণ জানতে যাবো, তাহলে তো প্রাইমারি বললাম কোনো কারণই নাই, মানে পাওয়া যায় না, আবিষ্কার হয় নাই। যখন সেকেন্ডারি আমরা বলতে যাব, তখন কিছু কিছু কারণ আছে। একটা হচ্ছে যে দেখেন, অবেসিটি, যারা স্থূল শরীর, মোটা বেশি, হ্যাঁ, খায় দায় বেশি, ঘুমায় বেশি, নড়াচড়া কম, কাজকর্ম কম, এক্সারসাইজ কম,
এক নাম্বার হচ্ছে ওবেসিটি, 2 নাম্বার হচ্ছে প্রেগন্যান্সি। অনেক কজ আছে আমাদের প্রেক্ষাপটে বলতেছি আমি যখন আমেরিকার উদাহরণটা এখানে লিখলে হলো না, ঠিক আছে? আমেরিকা ওরা ওদের অ্যালকোহল একটা কারণ, মানে মদ খাওয়া। তো আমাদের দেশে স্বাভাবিকভাবে মদ খুব কমই খায় মানুষ, তবে ধূমপান করে, ঠিক আছে? ধূমপান একটা রিস্ক ফ্যাক্টর। প্রেগন্যান্সি, এটা আমি স্টার মার্ক দিয়ে রাখি, এটা কেন বলবো, এটা একটু দরকার আছে। 3 নম্বরে আসেন, রেনাল কজ। নিচে হয়ে যাচ্ছে না, দেখা যাবে কি? আচ্ছা, রেনাল কজ মানে কিডনি রিলেটেড, কিডনির কোনো সমস্যা হলে, ঠিক আছে? রেনাল কজ, তাহলে রেনাল কজ কি সেটা আমি উপরে লিখি। হ্যাঁ, কিডনির কি সমস্যা হলে হাইপারটেনশন হতে পারে, এগুলো লিখেছেন সবাই, মুছে ফেলতেছি আমি। হ্যাঁ, প্রাইমারি হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশন, ঠিক আছে? কিডনি রিলেটেড ডিজিজ, কিডনির ডিজিজ হলে, ঠিক আছে, কিডনি ডিজিজ এটাকে রেনাল কজ বলি, ঠিক আছে? কিডনি ডিজিজ, কিডনি অসুখ হলে, কিডনি কোনো সমস্যা হলে কি কি হতে পারে কিডনির সমস্যা যে কারণে হাইপারটেনশন হয়? একটা হচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজ, সংক্ষেপে সিকেডি বলে, ক্রনিক কিডনি ডিজিজ, ঠিক আছে? ব্র্যাকেটে লিখে দিলাম, সংক্ষেপে সিকেডি বলে। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। শব্দটা কঠিন যদিও, এটা লিখে নেন, ইম্পর্টেন্ট, খুবই কমন। গ্লোমেরুলোনেফ্রাইটিস, ঠিক আছে? গ্লোমেরুলোনেফ্রাইটিস। 3 নাম্বার হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, পলিসিস্টিক কিডনি ডিজিজ, নিচের অংশটা মুছে ফেললাম, কেমন? আচ্ছা, প্রেগন্যান্সিটা একটু মনে রাখবেন, ঠিক আছে? এটা নিয়ে কিছু বলার অবকাশ আছে, কিডনিটা ইম্পর্টেন্ট, এর জন্য লিখতে হচ্ছে। 4 নাম্বার হচ্ছে ক্রনিক পলিসিস্টিক রেনাল আর্টারি স্টেনোসিস, যদিও শব্দটা আপনার জন্য কঠিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রেনাল আর্টারি স্টেনোসিস মানে কিডনির দুই পাশে যে দুটো ধমনী থাকে, আর্টারি, এটা চিকন হয়ে যায়, যার ফলে রক্ত ঠিকমতো যেতে পারে না, তখন শরীরের মধ্যে রক্তের চাপটা বেড়ে যায়, ঠিক আছে? এগুলো লেখা হয়েছে যারা অনলাইনে আছেন আপনারা? না স্যার, গ্লোমেরু এটা কি লিখছেন যে স্যার? হ্যাঁ, গ্লোমেরুলোনেফ্রাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস, GLOMERULONEPHRITIS, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, বুঝতে সমস্যা হচ্ছে, লেখাটা অস্পষ্ট, আমি আরেকবার লিখতেছি। GLOME, গ্লোমেরুলোনেফ্রাইটিস, এবার বোঝা যায়? শেষ হলে একটু জানান। হ্যাঁ, শেষ। ওকে স্যার, শেষ। এরপরে যে কারণটা, সেটা হচ্ছে আমাদের শরীরে কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে, সেটাকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে বাংলায়। এই গ্ল্যান্ডগুলোর মধ্যে কোনো সমস্যা হলে, যেগুলো হরমোন নিঃসরণ করে শরীর থেকে, হ্যাঁ, তো সেটা যদি কোনো ভারসাম্য সমস্যা হয়, বেশি সিক্রেশন হয়, কম সিক্রেশন হয়, সেটা কোনো ইনফেকশন বা টিউমার হলে, তখন যে শরীরের স্বাভাবিক ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায়। ব্লাড প্রেশারের সাথে এগুলো যে সম্পর্ক সেটা নষ্ট হয়, তখন প্রেশার বেড়ে যায়। এগুলোকে আমরা এন্ডোক্রাইন কজের মধ্যে ফেলি। হ্যাঁ, কিডনি বললাম তো, কিডনি কয় নাম্বারে ছিল? 3 নাকি 4 বলতে পারি আমরা। হ্যাঁ, এন্ডোক্রাইন কজ, এন্ডোক্রাইন কজ, এন্ডোক্রাইন কজ,
মানে শরীরে যে গ্ল্যান্ড গুলো হরমোন নিঃসরণ করে সেগুলোতে সমস্যা দেখা দিলে এটা হতে পারে। তার মধ্যে সবচেয়ে কমন যেটা ইম্পর্টেন্ট যেটা একটা হচ্ছে কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম, ঠিক আছে? রোগী মোটা হয়ে যায়, প্রেসার বেড়ে যায়, চামড়া ফেটে যায়। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে কনস সিনড্রোম। কনস সিনড্রোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থাইরোটক্সিকোসিস, থাইরয়েডের সমস্যা এখন খুব বেশি দেখা যাচ্ছে। থাইরোটক্সিকোসিস, আগে ধারণা করা হতো এরকম উত্তরবঙ্গ হয়, এখন চিটাগাঙে প্রচুর রোগী। হ্যাঁ, থাইরোটক্সিকোসিস, এটা না লিখলে পরীক্ষক মাইন্ড করবে, ঠিক আছে? এই আরো আছে, এই 3টা ইম্পর্টেন্ট, ঠিক আছে? হাইপোথাইরয়েডের জন্য যদিও হয়, কিন্তু এটার তুলনায় এটা কম ইম্পর্টেন্ট। তো পরীক্ষার খাতা বাড়ি করতে হলে লিখতে পারেন, ঠিক আছে? হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে? এগুলো হচ্ছে এন্ডোক্রাইন রিলেটেড, ঠিক আছে? এর মধ্যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটাও কমনলি দেখা যায়, ঠিক আছে? এটা হচ্ছে এন্ডোক্রাইন রিলেটেড কজ, লেখা শেষ হলে জানাতে হবে। হ্যাঁ, কটা বুঝলো? লেখা হয়েছে? থাইরোটক্সিকোসিস, TOXI, টক্সিকোসিস CO হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, মুছে ফেললাম। তুলতে পারছেন সবাই? যে কোনো একজন রেসপন্স করতে হবে, কেমন? ইমাম হোসেন ভাই, বোঝা যাচ্ছে লেখা গেল? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে স্যার। এন্ডোক্রাইন কজ গেল, কিডনি কজ গেল, আরো আছে কিছু আছে ড্রাগস, মানে কিছু কিছু ওষুধ আছে এগুলো আবার হাইপারটেনশন করতে পারে, ঠিক আছে? এরপরে এটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, মানে জন্ম নিয়ন্ত্রণ বড়ি, যেটা আমাদের দেশে যেটা খুব কমনলি মহিলারা খায়, এটার কারণে হাইপারটেনশন হয়ে থাকে। যদি দীর্ঘদিন খায়, বেশি ডোজে খায়, ডাক্তারের পরামর্শ না নেয়, চেক আপ না করে, এটা একটা প্র্যাকটিক্যাল। হ্যাঁ, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে? এটার জন্য হাইপারটেনশন হতে পারে। স্টেরয়েড, ভালোর ভালো, খারাপের খারাপ, হ্যাঁ, সর্বরোগের মহা ঔষধ। হ্যাঁ, যে কোনো ড্রাগ কাজ না করলে এটা ব্যবহার করা হয়, কিন্তু এটা হাইপারটেনশন করে। কখনো কখনো NSAID, নন স্টেরয়েড ড্রাগ, যেটা NSAID, আপাতত এই 3টা মনে রাখলেই হবে আপনাদের জন্য, ঠিক আছে? এগুলো হাইপারটেনশন করে থাকে। হুম, লেখা হলে বলবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্টেরয়েড মানে এই দুইটা হচ্ছে 2 শ্রেণীর ড্রাগ আছে, একটা হচ্ছে স্টেরয়েড আর একটা নন স্টেরয়েডাল, ঠিক আছে? অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এটা ফার্মাকোলজিক্যাল ইয়ে আছে। হ্যাঁ, না না, সব ব্যথানাশক। NSAID তো অবশ্যই ব্যথানাশক দেওয়া হয়, কিন্তু স্টেরয়েড শুধু ব্যথানাশক না, এগুলো বিভিন্ন রোগের শেষ পর্যায়ে কোনোটাই কাজ করতে ব্যবহার করে, বিভিন্ন ক্লাসিফিকেশন আছে আর কি। স্টেরয়েডস যেমন হাইড্রোক্লোরোস্টেরন, ঠিক আছে, ডেক্সামিথাসন, হ্যাঁ, এবারে ভিটামিথাসন, প্রেডনিসোলন, যাদের SLE হয়, লুপাস টেম্পারেটিস হয়, মানে সিরিয়াস কন্ডিশন, তখন এই ড্রাগগুলো ব্যবহার করে থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে মোটামুটি কজ। তাহলে যদি হাইপারটেনশনের কারণটা হয়, তাহলে প্রাইমারি হাইপারটেনশনের কোনো কারণই নাই, 95% রোগী জানা যায় না, ঠিক আছে? আর সেকেন্ডারি হাইপারটেনশনের ক্ষেত্রে এই কজগুলো আমরা বলতে পারি: কিডনির কজ, এন্ডোক্রাইনের কজ, ড্রাগের কজ। এগুলো এই 3টা আগে ওবেসিটি, মোটা মানুষ, হ্যাঁ, চর্বি বেশি, প্রেগন্যান্সি আমি স্টার মার্ক দিয়ে রেখেছিলাম, কারণ
প্রেগনেন্সি রোগে যদি হাইপারটেনশন হয়, ব্লাড প্রেশার বেশি পাওয়া যায়, অবশ্যই দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, নাহলে বাচ্চার মা দুজনের ক্ষতি। ঠিক আছে, এটা মনে রাখবেন আপনাদের, নিজের পরিবার হোক, আত্মীয় স্বজন হোক, রোগী হোক, অবশ্যই এই কথা মনে রাখবেন। ঠিক আছে, তাহলে এটা গেল কজ অফ হাইপারটেনশন। ঠিক আছে, এবার আসেন হাইপারটেনশন রোগী প্রেশার পেলে কি কি সমস্যার সাথে আমরা পেতে পারি। রোগীকে পরীক্ষা করে রোগীর কথা শুনলাম, তো তার গায়ে হাত দিয়ে কি কি সমস্যা পেতে পারি। যদি আমরা দেখি যে রোগীর হাত ঘামে, রোগী কাঁপে, ট্রেমর হয়, এটাকে কাঁপুনি বলে, ট্রেমর। হ্যাঁ, হাত যে কাঁপে, ঠিক আছে, এভাবে দেখেন, দেখা যাচ্ছে, হ্যাঁ, হাত কাঁপে, ট্রেমর বলে। যদি আবার ওই কি বলে, হাত ঘামে, বুক ধড়ফড় করে, পালপিটেশন বলে। ঠিক আছে, তখন আমরা চিন্তা করতে পারি যে এই রোগীর থাইরয়েডে কোনো সমস্যা থাকে কিনা। যদি দেখি চোখটা ফুলে মনে হচ্ছে চোখটা ফেটে বাইরে বের হয়ে যাচ্ছে, এমন অবস্থা যদি হয়, হ্যাঁ, মনে হয় চোখটা ফেটে বের হয়ে যাচ্ছে, এটাকে এক্সোথেলমাস বলে। ঠিক আছে, গয়টা থাকে, দেখুন যেখানে গলার মধ্যে থাইরয়েডটা বড় হয়ে গেল, হ্যাঁ, গলগণ্ড রোগের মতো বড় হয়ে গেল। তো এইসব ফিচার পেলে আমরা বলি থাইরয়েডের সমস্যা। থাইরয়েড টক্সিকোসি একটা কজ বললাম না, এগুলো হতে পারে। হ্যাঁ, রোগী প্রেগনেন্ট, হ্যাঁ, তার প্রেশার বেশি, পেটে বাচ্চা আছে, প্রেশার বেশি, আমরা চিন্তা করবো এটা কি প্রেগনেন্সি রিলেটেড হাইপারটেনশন, গ্যাস্ট্রেশনাল হাইপারটেনশন। ঠিক আছে, এটা খুব খারাপ অবস্থা। ঠিক আছে, আমরা দেখবো যে রোগীর পরীক্ষা করে দেখলাম রোগীর কিডনিতে সমস্যা আছে, কিডনির কারণে হাইপারটেনশন হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, রোগীর হরমোনের লেভেল দেখলাম পরীক্ষা করে, আমরা টিএসএইচ থাইরয়েড পরীক্ষা করলাম, অথবা যদি যে ডেক্সামিথেসন সাপ্রেশন টেস্ট করি, কুশিং সিনড্রোম, এগুলো পাওয়া যেতে পারে। ঠিক আছে, এবার আসেন যে সমস্যা যেটা বললাম, তাই না, এই সাইন সিমটম এটাকে বলে রোগীর কথা শুনে যেটা বোঝা যায়, আর সাইন হলো রোগীর গায়ে হাত দিয়ে যেটা বুঝবো আমরা। ঠিক আছে, বুক ধড়ফড় করে বললাম, হ্যান্ডশেক করে দেখলাম যে তার হাত ঘামে। ঠিক আছে, প্রেশার বেশি, এখানে পালসও অ্যাবনরমাল, তখন সেটা থাইরয়েড সমস্যার জন্য হতে পারে। এবার আসেন যে কি কি পরীক্ষা করব। একটা রোগীর হাই প্রেশার পেলাম, সাথে সাথেই তারপর চিকিৎসা শুরু করে দিব, নাকি আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এগুলো ইনভেস্টিগেশন বলে। তাহলে আমরা কজ করলাম, এবার আসেন ইনভেস্টিগেশনে। হ্যাঁ, ইনভেস্টিগেশন অনেকগুলো আছে, তবে যেগুলো না হলে নয়, অ্যাটলিস্ট মিনিমাম রিকোয়ারমেন্ট, সেগুলো আমি লিখতেছি। ঠিক আছে, ইনভেস্টিগেশন অফ হাইপারটেনশন পেশেন্ট, investigations for hypertensive patient, hypertensive patient or hypertensive patient। ঠিক আছে, ইনভেস্টিগেশনস ফর হাইপারটেনসিভ পেশেন্ট, দেখা যাচ্ছে তো না। এক নম্বর হচ্ছে আমরা প্রস্রাবের কিছু পরীক্ষা করব, ইউরিন অ্যানালাইসিস, ফর ব্লাড, আমরা দেখবো রোগীর প্রস্রাবে রক্ত যায় কিনা। ফর গ্লুকোজ, দেখবো রোগীর প্রস্রাবে শর্করা আছে কিনা, সুগার, ব্লাড সুগার যেটা বলি আমরা, সেটা রক্তের মধ্যে আছে কিনা। আমরা দেখবো রোগীর প্রস্রাবে কোনো প্রোটিন আছে কিনা, হ্যাঁ, প্রোটিন আছে কিনা। 2 নাম্বার, ব্লাডের, রক্তের কিছু পরীক্ষা করব, ব্লাড ইউরিয়া সাধারণত প্রস্রাবে থাকার কথা, এখন ব্লাডে যদি বেড়ে যায় তখন সমস্যা চিন্তা করতে হবে। ক্রিয়েটিনিন, কিডনি সমস্যা হলে এটা বেড়ে যাবে, কিডনির জন্য যদি হাইপারটেনশন হয়। ইলেকট্রোলাইটস, এগুলোতে যদি গোলমাল হয়, সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যেগুলো আছে আমাদের শরীরে, এগুলো যদি কম বেশি অ্যাবনর্মালিটি হয়, এটা চেক করতে হবে। ঠিক আছে, 3 নাম্বার আসেন, ইউরিন করলাম, ব্লাড করলাম। ঠিক আছে, পেশেন্টের ব্লাড সুগার করতে হবে, ডায়াবেটিসের জন্য পেশেন্টের হাইপারটেনশন হলো কিনা। ঠিক আছে, এগুলো হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। পেশেন্টের যদি হাইপারটেনশন বেশি হয়, একটা ইসিজি করে নেব। শোনা যাচ্ছে কি? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। একটা বিকট আওয়াজ আসতেছে এখানে। এখানে বিদ্যুৎ চলে যাওয়াতে এবং সম্ভবত জেনারেটর চলতেছে, এই জন্য। কেমন, আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, বোঝা যাচ্ছে, কিন্তু বিকট আওয়াজটা মাঝখানে আসতেছে, এটা
আওয়াজ হচ্ছে কি? আমরা কোনো আওয়াজ পাচ্ছি না এখানে, বাইরে থেকে জেনারেটর সাউন্ড হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এগুলো হচ্ছে কমপক্ষে এগুলো করতেই হবে একটা হাইপারটেনশন রোগীর, ঠিক আছে। ইসিজিটা যদি একটু বয়স বেশি হয়, হ্যাঁ, কিন্তু বাকিগুলো আমরা করব। হ্যাঁ, ব্লাড সুগারটা করবো, ডায়াবেটিস এর সাথে হাইপারটেনশন কমনলি থাকে, একটা রোগী ডায়াবেটিস আছে হাইপারটেনশনও থাকতে পারে, ঠিক আছে। ইসিজি দেখবো যে হাইপারটেনশন কোনো সমস্যা হলো কিনা। এর বাইরে আমরা স্পেসিফিক সব রোগীকে না, যদি প্রেশার বেশি হয় তখন চোখের সমস্যা, আমি বললাম না একটা হাইপারটেনশনের কারণে, প্রথমেই বললাম না কয়েকটা কথা, শরীরে বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে। তো যদি কারো চোখের সমস্যা হয় তাই চোখের পরীক্ষা করতে হবে। হ্যাঁ, যদি কারো এই যদি আমরা কি বললো যে কিডনিতে এগুলো পরীক্ষা করে যদি কিডনির কোনো সমস্যা পাই আমরা, তখন ওই লাইনে আরো কিছু পরীক্ষা করতে হবে। যদি হার্টের সমস্যা ধরা পড়ে ইসিজি করে, ওই লাইনে আরো কিছু পরীক্ষা করতে হবে। ওগুলো যদি এগুলো সমস্যা হয় তখন ওই পরীক্ষাগুলোর দিকে যাব। প্রথমে এতগুলো পরীক্ষা আমরা সব রোগীকে দিব না, এগুলো একটা হাইপারটেনশন রোগীর জন্য মিনিমাম আমাদের লাগবে, ঠিক আছে। এই আর কি। তোলা হয়েছে সবার? যারা অনলাইনে আছেন তুলতে পেরেছেন সবাই? হ্যাঁ, স্যার। জি স্যার শেষ। শাইমা দে, আপনি কি তুলতে পেরেছেন লেখাগুলো? একটু জানাতে হবে। মুছে ফেললাম কেমন? আচ্ছা, 1:15 বাজে, আমি বাকি অংশটা ইনশাল্লাহ নামাজ পড়ে এসে আপনাদের করানোর চেষ্টা করবো, ঠিক আছে। কিছুক্ষণ বিরতি নিচ্ছি 10-15 মিনিটের। হ্যাঁ, 10 মিনিট পরে, 15 মিনিট পরে, 10 মিনিট ইনশাল্লাহ, সর্বোচ্চ হলে 15 মিনিট পরে সবাই আবার উপস্থিত থাকবেন, কেমন? 15 জন ছিলেন এখানে অনলাইনে। হ্যাঁ, আমরা আবার শুরু করি, কেমন? বিরতির পরে সবাই আছেন, উপস্থিত আছেন? হ্যাঁ, জিয়াউল হক, জিয়া, দুইজন কেন এখানে? একই আইডিতে দুইজন নাকি আছে? হ্যাঁ, আচ্ছা, আমরা আছি। ওকে ওকে, ঠিক আছে। 15 জন ছিলেন, এখন 12 জন দেখা যাচ্ছে। হ্যাঁ, শুরু করে দিচ্ছি, কেমন? শোনা যাচ্ছে না? তাহলে আমরা হাইপারটেনশনের কি কি পড়লাম? সংজ্ঞা, কারণ, সাথে কিন্তু প্রকারভেদটা পড়লাম। প্রাইমারি সেকেন্ডারি এই দুইটা মেইন প্রকারভেদ। আর কারণ লিখতে গেলে এভাবে, প্রাইমারি সেকেন্ডারি, সেকেন্ডারির মধ্যে কিডনি রিলেটেড কজ, এন্ডোক্রাইন রিলেটেড কজ, ড্রাগস এর কজ, এভাবে। আর ইনভেস্টিগেশন পড়লাম, কি কি পরীক্ষা নিরীক্ষা করব। ওখানে একটা জিনিস মনে হয় বাদ পড়ছে, লিখে নিই আমরা, এটা লিখে নেন। ওখানে যে ইউরিন পরীক্ষা, ব্লাড পরীক্ষা, ইসিজি যেটা লেখেন ওটার নিচে লেখেন, অথবা ইসিজির উপরে লিখতে পারেন 3 নম্বরে লিপিড প্রোফাইল। হ্যাঁ, লিপিড প্রোফাইল। আরো সুন্দর করে লিখতে ফাস্টিং লিপিড প্রোফাইল লিখতে পারেন। ফাস্টিং মানে খালি পেটে করে, ঠিক আছে। ফাস্টিং লিপিড প্রোফাইল, PROFILE লিখেছেন? এটা বোঝা যাচ্ছে না? ওখানে এটা যোগ করেন, এটা মিস হয়েছে। হ্যাঁ, লিপিড প্রোফাইল, ঠিক আছে। হাইপারটেনশনের পেশেন্ট, লিপিড মানে চর্বি, রক্তে চর্বি বেশি থাকাটা এটা খুব কমন, স্বাভাবিক। হ্যাঁ, তো সেক্ষেত্রে অ্যান্টি লিপিড ড্রাগ দিতে হয়। হয়েছে না? এবার আসেন হাইপারটেনশন রোগীর চিকিৎসার জন্য কি কি ওষুধ দেওয়া যেতে পারে, ঠিক আছে। এই আলোচনাটা খুবই জটিল কিন্তু গুরুত্বপূর্ণ। যদি মানে হক আদায় করে, মানে যৌক্তিকভাবে আলোচনা করতে যায়, তাহলে 5-6টা ক্লাস দরকার, ঠিক আছে। কিন্তু আমরা এখানে গ্রসলি জাস্ট দেখবো যে কি কি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আছে, কয় প্রকারের আছে, ঠিক আছে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। আচ্ছা, এটা আলোচনা করার আগে আমরা দেখি যে, তাহলে বুঝবো যে হাইপারটেনশন কি চিকিৎসা, এটা গুরুত্ব বোঝার আগে আমরা এটা দেখি যে যদি হাইপারটেনশন চিকিৎসা না করা হয় তাহলে রোগীর কি কি সমস্যা হতে পারে, কমপ্লিকেশন অফ হাইপারটেনশন, এটা আমরা একটু আগে লিখি, ঠিক আছে, তারপর ওটাতে আসতেছি, ঠিক আছে।
কমপ্লিকেশনস অফ হাইপারটেনশন, ঠিক আছে। কমপ্লিকেশনস এক নম্বর আসেন, হাইপারটেনশনটা মেইনলি কি হার্টের সাথে সম্পর্কিত, রক্তচাপ বেড়ে যাওয়া, রক্তের সাথে হার্টের সম্পর্ক। তাহলে হার্টে কি কি সমস্যা হতে পারে এটা আগে লিখি, হ্যাঁ। কার্ডিয়াক, CAR, হ্যাঁ, CAR দিয়েছে, কার্ডিয়াক কমপ্লিকেশন, মানে একটা হাইপারটেনশন রোগীর ঠিকমতো চিকিৎসা না হলে হার্টে কি কি জটিলতা দেখা দিতে পারে, ঠিক আছে। এই লিখতে পারেন, হচ্ছে যে লেফট হার্ট ফেইলিউর, মানে হার্টের বাম পাশের অংশটা ফেল করবে, ঠিকমতো কাজ করবে না, হ্যাঁ, লেফট হার্ট ফেইলিউর, এটা একটা। আর একটা হতে পারে যে, এটা অবলিক দিয়ে লেখেন, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ঠিক আছে। আর কি হতে পারে হার্টে, ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজ মানে যখন হার্টের মধ্যে রক্তের সাপ্লাই, ব্লাড সাপ্লাইটা কমে যায়, রক্তের মাধ্যমে তো শরীরে পুষ্টি যায়, যদি হার্ট পাম্প করে রক্ত সারা শরীরে সাপ্লাই দেয়, এখন হার্টের তো নিজে পুষ্টি দরকার, তো হাইপারটেনশনের কারণে যদি চর্বি বেশি থাকে রক্তনালীতে, তো ঠিকমতো তো রক্ত যাবে না, তো হার্টেরও তো নিজস্ব রক্তনালী সাপ্লাই আছে, তাহলে হার্ট নিজে পুষ্টি পাবে না, যদি চিকন হয়ে যায় তখন বুকে ব্যথা হয়, আস্তে আস্তে হার্ট অ্যাটাকের দিকে যায়, তো সেটাকে এক কথায় ইসকেমিক হার্ট ডিজিজ বলে, ঠিক আছে। এগুলো হার্টের মধ্যে সমস্যা হবে, কার্ডিয়াক কমপ্লিকেশন। দুই, এক নম্বর আসেন ব্লাড ভেসেলে কি কি কমপ্লিকেশন, হ্যাঁ, ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলে কি কি কমপ্লিকেশন হবে, একটা হচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোসিস, রক্তনালীতে চর্বি জমার পরে যে সমস্যাটা হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস, শব্দগুলো আপনার জন্য কঠিন হবে একটু, হ্যাঁ, লেখা বোঝা যায় কিনা একটু দেখেন, ঠিক আছে। অ্যাথেরোস্ক্লেরোসিস, রক্তনালীতে চর্বি জমার ফলে নালীটা কি স্বাভাবিক ডায়ামিটার থেকে চিকন হয়ে যাচ্ছে, তখন রক্ত ঠিকমতো সাপ্লাই হচ্ছে না, এটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস কন্ডিশন বলছি, ঠিক আছে। আরেকটা আছে, এটা লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন, আমি লিখে দিলাম, হ্যাঁ, অ্যানিউরিজম বলে, আচ্ছা, এটা জটিল জিনিস, আপনারা সহজ এবং কমনটা মনে রাখেন, ঠিক আছে। অ্যাথেরোস্ক্লেরোসিস এটা রক্তনালীর সমস্যা। আর কার্ডিয়াক কমপ্লিকেশন, হার্টের বাম পাশটা সাইজে বড় হয়ে যেতে পারে, ফেল করতে পারে, ঠিকমতো পাম্প না করলে, এটা হার্টে পাম্প মেশিনের মতো, ঠিকমতো পাম্প না করলে সারা শরীরে রক্ত যাবে না, রোগী বেহুশ হয়ে যাবে, পরে আস্তে আস্তে চিকিৎসা না হলে কিন্তু মারা যেতে পারে, ঠিক আছে, ফুসফুসে পানি জমে যায়, ঠিক আছে, এটা হার্টের সমস্যা। এবার আসেন, এগুলো তোলা হলে বলেন, আমি পরে স্টেপে যাবো। যারা অনলাইনে আছেন এগুলো তুলতে পেরেছেন, একজন একটু বলেন। দুরন্ত বড়ুয়া,
একটু জানান আমাকে শেষ হলো কিনা। Please, sir. ওকে হ্যাঁ স্যার, হয়েছে স্যার। ওকে। তিন নাম্বার কি সমস্যা হতে পারে শরীরে? হাইপারটেনশন রোগীর কিডনিতে সমস্যা হতে পারে, তাই না? একটা হচ্ছে কিডনির কারণে হাইপারটেনশন হতে পারে, বা হাইপারটেনশনের কারণে কিডনিতে সমস্যা হতে পারে। ঠিক আছে, মজার বিষয়। কিডনি প্রবলেম, কিডনিতে কি সমস্যা হবে? আর একটু সুন্দর করে বললে রেনাল কমপ্লিকেশন। আপনার দুইটার যে কোনো একটা লেখলে হবে। হ্যাঁ, আপনাদের কি লিখিত পরীক্ষা হয় নাকি ভাইবা হয় এখানে? লিখিত না, আচ্ছা ভাইবা হয়। আচ্ছা ঠিক আছে। কিডনি প্রবলেম, রেনাল কমপ্লিকেশন, এখানে কি হতে পারে? এখানে আমরা কারণের মধ্যে পড়লাম না সেকেন্ডারি হাইপারটেনশনের, যে ক্রনিক কিডনি ডিজিজ, পলিসিস্টিক কিডনি ডিজিজ, রেনাল আর্টারি স্টেনোসিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই কারণগুলোর কারণে হাইপারটেনশন হতে পারে। আবার মজার বিষয়, হাইপারটেনশনের কারণে এর মধ্যে কয়েকটা কিডনি সমস্যা হতে পারে। সেগুলোর মধ্যে কমনলি দেখেন ক্রনিক কিডনি ডিজিজ, যেটা আমরা লিখেছিলাম, এখানেও সেই সমস্যা। ক্রনিক কিডনি ডিজিজের কারণে হাইপারটেনশন হতে পারে, আবার অন্য কারণে হাইপারটেনশন হয়েছে অথবা কোনো কারণ নাই, সেই রোগীর আবার ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। ঠিক আছে, এটা ডাক্তারদের জন্য একটা মজার বিষয়। একটা রোগীর কিডনিতে সমস্যা আছে, আবার হাইপারটেনশন আছে, কোনটা কারণে কোনটা হলো এটা বের করতে হয়। ঠিক আছে, ক্রনিক কিডনি ডিজিজ এটা একটা হতে পারে। ঠিক আছে, এই আর কি কিডনিতে এই সমস্যা হয়। আর এবার আসেন ব্রেনের মধ্যে কি সমস্যা হয়। এই হাইপারটেনশন এত একটা খারাপ বিষয়, যদি ঠিক মতো নিয়ন্ত্রণ না করা হয় রোগীকে পুরো মেরে ফেলবে। আত্মীয় স্বজনের মধ্যে পরিবারে যাদের হাইপারটেনশন আছে, নিজে নিজে ওষুধ শুরু করবেন না, নিজে নিজে বন্ধও করবেন না। কেমন? এটা হাইপারটেনশন ডায়াবেটিস দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। হ্যাঁ, 4 নম্বরে আসেন ব্রেনে কি সমস্যা হয়। সেরেব্রাল কমপ্লিকেশন, তো এটা সুন্দর হয়ে লিখলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল CENRAL, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কমপ্লিকেশন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি সমস্যা হয়? ঠিক আছে, আমরা একটাকে বললাম না ইসকেমিক হার্ট ডিজিজ, হার্টের সমস্যা হয়, মানে রক্ত সাপ্লাই কমে গিয়ে, ব্লাড সাপ্লাই কমে গিয়ে হার্ট অ্যাটাকের দিকে, বুকে ব্যথার দিকে যায়। ঠিক আছে, একই ধরনের একটা কন্ডিশন যদি ব্রেনে হয়, ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যায়, তখন সেক্ষেত্রে স্ট্রোকের দিকে পেশেন্ট চলে যায়। ঠিক আছে, স্ট্রোক। হাইপারটেনশন রোগীর স্ট্রোক খুব কমন। ঠিক আছে, একটা হচ্ছে সাব অ্যারাকয়েড হেমোরেজ, এটা পারলে লেখেন, না পারলে লেখে 12 নম্বর পাবেন আর কি, না লেখলে গুণা হবে না। সাব অ্যারাকয়েড হেমোরেজ, হেমোরেজ। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে এটা একটা খারাপ কন্ডিশন, যদি প্রেসার বাড়তেই থাকে, ঠিক মতো না কমে, চিকিৎসা না হয়, তখন রোগী অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান তো হয়, চিকিৎসা না হলে মারা যাবে। ঠিক আছে, স্ট্রোকের মতো না, স্ট্রোকে অজ্ঞান হতে পারে যদি সিভিয়ার পর্যায়ে হয়। ঠিক আছে, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, ENCE অথবা এনসেফালোপ্যাথি বলতে পারেন, সেফালোপ্যাথি। ঠিক আছে, এইগুলো কমনলি ব্রেনের সমস্যা হতে পারে। হাইপারটেনশন রোগীর ব্রেনের মধ্যে এই সমস্যাগুলো হতে পারে, স্ট্রোক, সাব অ্যারাকয়েড হেমোরেজ এবং হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি অথবা এনসেফালোপ্যাথি, যেটা বলেন আপনারা। ঠিক আছে, এই সমস্যাটা হতে পারে। লেখা হলে একটু জানান। ঠিক আছে, কোনো বানান না বুঝলে বলতে হবে। ঠিক আছে, বানান ভুল হলে কিন্তু নাম্বার কম হবে।
দেখা হয়েছে? জি স্যার। হুম। তাহলে কি কি সমস্যা হতে পারে? কিডনিতে হতে পারে, ব্রেইনে হতে পারে, হার্টে হতে পারে, রক্তনালীতে ব্লাড ভেসেল হতে পারে। এগুলো হচ্ছে কমন কমপ্লিকেশন, ঠিক আছে? তাহলে দেখেন রোগীর চিকিৎসা না হলে কত কিছু হতে পারে, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি সমস্যা হয়ে যেতে পারে। তখন নিয়মিত ডায়ালিসিস করতে হবে, হ্যাঁ, রোগীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাহলে রোগীর চিকিৎসা করা দরকার, আমাদের ডায়াগনোসিস হওয়ার পরে অবহেলা করা যাবে না, তাই না? কি কি চিকিৎসা, মানে কি কি চিকিৎসা দেওয়া যায় আমি লিখবো তো অবশ্যই, একটু 2 সেকেন্ড সময়। একজন বলেন তো 1 নাম্বার কি করা যেতে পারে এই রোগীর জন্য? হ্যাঁ, কেউ বলবেন কিছু? প্রথমে আমরা ওষুধে যাব না, রোগীর সাথে আলাপ করে রোগীকে বোঝাতে হবে এই সমস্যাটা কি। এটা চিকিৎসা ঠিকমতো না মানলে, পরামর্শ না মানলে কি সমস্যা হবে, ভয়াবহতা কি, হ্যাঁ, কোথায় কোথায় সমস্যা হতে পারে, কমপ্লিকেশন হতে পারে। ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন, ঠিক আছে? ট্রিটমেন্ট 1 নাম্বার যেটা আমরা করবো, রোগীকে ওষুধ দেওয়ার আগে রোগীকে কাউন্সেলিং করবো, পরামর্শ করতে হবে, ঠিক আছে? যে মানে লাইফস্টাইল মডিফিকেশন রোগীর, হ্যাঁ, এগুলো লাইফস্টাইল মডিফিকেশন। প্রথমে ওষুধ দেব না দেব না দেব না, 1 নাম্বার এটা, এরপর ওষুধ। এটা না করে যদি ওষুধ দেওয়া হয়ে থাকে তাহলে লাভ নাই। সে ধূমপান ছাড়বে না, বেশি বেশি ভাত খাওয়া ছাড়বে না, লবণ খাওয়া ছাড়বে না, যদি ওষুধ একটা পর একটা যোগ হবে তার প্রেশার কমবে না, ঠিক আছে? তাহলে লাইফস্টাইল মোটিভেশনের মধ্যে কি, যে স্মোকিং ছাড়তে হবে, ঠিক আছে? অ্যাভয়েডেন্স অফ স্মোকিং। আর মদ খাইলে মদও ছাড়তে হবে, অ্যালকোহল। হ্যাঁ, কি করতে হবে? লবণ খাওয়া বাদ দিতে হবে অথবা কমাইতে হবে, হ্যাঁ। সল্ট ইনটেক, তরকারিতে যতটুকু দেয় তো দেয়, কেমন, এখন ভাতেও যদি সে নেয় লবণ, এটা তার জন্য ক্ষতিকারক, ঠিক আছে? সল্ট ইনটেক, লবণ কমাইতে হবে। রেগুলার এক্সারসাইজ করতে হবে, রেগুলার এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ করতে হবে। এডুকেট ইনটেক অফ ভেজিটেবল এন্ড ফ্রুটস, শাকসবজি ফলমূল খাবে ভাতের তুলনায়, ঠিক আছে? বেশি এডুকেট ইনটেক of vegetables and fruits, এটা গুরুত্বপূর্ণ, কেমন তোরা হলে জানান। লেখা হয়েছে? ওকে, আপনাদের হয়েছে না? তাহলে লাইফস্টাইল মডিফিকেশন মনে রাখবেন, ঠিক আছে? ধূমপান করবে না, মদ ছাড়তে হবে, লবণ কমাতে হবে অথবা ছাড়তে হবে, নিয়মিত ব্যায়াম করবে, শাকসবজি ফলমূল পানি খাবে, ঠিক আছে? এবার আসেন 2 নাম্বার ওষুধে। হ্যাঁ, আমরা প্রথমে ওষুধে যাওয়ার চেয়ে এগুলো, এই পরামর্শগুলো রোগীকে দিতে হবে, তাহলে ওষুধ খুব বেশি কাজ করবে না। 2 নাম্বার হচ্ছে
ট্রিটমেন্টে 1 নম্বর লাইফস্টাইল মোটিভেশন, 2 নম্বর হচ্ছে ড্রাগ। হ্যাঁ, মানে কি কি ওষুধ দেওয়া যায়, ঠিক আছে। এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে, আমি মনে রাখার জন্য বলি। এ দিয়ে আছে কিছু, কিছু বি দিয়ে আছে, কিছু সি দিয়ে আছে, কিছু ডি দিয়ে আছে। এভাবে এ বি সি ডি দিয়ে আপনার মনে রাখা সহজ হবে। হ্যাঁ, এই দিয়ে কি আছে, এ সি ই ইনহিবিটরস, ইনহিবিটরস। আরেকটা হচ্ছে এ আর বি, মানে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এগুলো ফুল মিনিংটা আমি এরপরের স্টেপে লিখতেছি। বি নাম্বারে কি আছে, বিটা ব্লকার, ব্লকার। সি নাম্বার আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস, ঠিক আছে। ডি নাম্বারে আছে ডাইউরেটিক্স, ইউরেটিক্স। তোলা হলে জানান। হ্যাঁ স্যার হয়েছে। ওকে, তাহলে এবার আসি আমরা এ দিয়ে যেগুলো বললাম। হ্যাঁ, এ দিয়ে এখানে আমরা বলেছি এসি ইনহিবিটর, এটার মানে হচ্ছে এন জিওটেনসিন, টেনসিন কনভার্টিং এনজাইম, কনভার্টিং এনজাইম ইনহিবিটর। এটাকে সংক্ষেপে বলে যে, এত বড় নাম বলতে তো, হ্যাঁ সংক্ষেপে বলে এসিই ইনহিবিটর অথবা এসিআই, ঠিক আছে, এটা সংক্ষেপে এটা। তো এই ক্যাটাগরির মধ্যে কি কি ওষুধ আছে, একটা হচ্ছে দেখেন এনালেপ্রিল, হ্যাঁ লেপ্রিল, ঠিক আছে, র্যামিপ্রিল, র্যামিপ্রিল, ইয়ার এনালেপ্রিল, র্যামিপ্রিল, ঠিক আছে। আর কি বলেছিলাম, এ আর বি, হ্যাঁ এটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। ফার্মাকোলজি পড়লে রিসেপ্টর সম্পর্কে একটু আইডিয়া থাকবে হয়তো। হ্যাঁ, তো ওখানে যে রিসেপ্টর থাকে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর, সেটাকে ব্লক করে দেয়। এই জন্য অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এটার সংক্ষেপে এ আর বি বলে। হ্যাঁ, এ আর বি, ঠিক আছে। তো এই ক্যাটাগরিতে কি আছে, লসারটান, লসারটান, এগুলো কিন্তু খুব ব্যবহৃত হয়, এগুলো পরীক্ষায় লেখার নাম্বার বেশি পাবেন, ঠিক আছে। লসারটান লেখা হলে জানান, ঠিক আছে। হয়েছে লেখা শেষ? তো শেষেরটা কি ভালসারটান নাকি? হ্যাঁ, হয়েছে স্যার। VALSARTAN, ভালসারটান। আরো ড্রাগ আছে, আমি গুরুত্বপূর্ণ যেগুলো বেশি ব্যবহৃত হয় আর কি দিলাম, ঠিক আছে। কারণ হাইপারটেনশনের ড্রাগ যে এবিসি এর 4টা বললাম না, তো সবগুলো ক্যাটাগরির মধ্যেই তো আছে। তো সবগুলো থেকে বেশি বেশি মনে রাখা আবার কঠিন, এই জন্য 2-1টা করে দিচ্ছি, 2-3টা, ঠিক আছে। এবার আসেন
বি দিয়ে কি বলেছিলাম? বিটা ব্লকার। হ্যাঁ, বিটা ব্লকার। বিটা ব্লকারসে কি আছে? এখানে কেউ যদি আরো ভালো জানতে চান, এখানে দুই রকমের থাকে, বিটা 1 বিটা 2। হ্যাঁ, আলাদা আলাদা। আবার বোথ মানে বিটা 1 রিসেপ্টর কাজ করে, বিটা 2 রিসেপ্টর কাজ করে। কিন্তু মিনিমাম এতটুকু তো অবশ্যই মনে রাখবে বিটা ব্লকারস কি কি আছে। একটা হচ্ছে যে দেখেন এই আরে দেরিতে অ্যাটেনেনল। হ্যাঁ, কমনলি ব্যবহৃত একটা ড্রাগ অ্যাটেনেনল। প্রেগন্যান্সি মহিলাদের হাইপারটেনশন হলে এটা ডাক্তাররা দিয়ে থাকেন। আর কি আছে? বিসোপ্রোলল। বিসোপ্রোলল। আর কি আছে? প্রোপ্রানোল। হ্যাঁ, প্রোপ্রানোলল। ঠিক আছে। ট্রিমাডল। ট্রিমাডল এগুলি তো। ইন্ডোলল। না, ট্রিমাডল না, টিমোলল হবে। ঠিক আছে, এটা বানানটা একটু ঠিক করে নেন। এটা টিমোলল। হ্যাঁ, আর এটা পিন্ডোলল। ঠিক আছে। কেউ যদি 5টা মনে না রাখতে পারে, অন্তত এই 3টা তো অবশ্যই লাগবে। হ্যাঁ, অ্যাটেনোলল, বিসোপ্রোলল, প্রোপ্রানোলল। ঠিক আছে, এটা না পারলেও কেউ মাইন্ড করবে না, কিন্তু এই উপরে 3-4টা এগুলো অবশ্যই জানতে হবে। হ্যাঁ, একই সাথে এটা যদি বিটা ব্লকার, আমি এর পাশে সহজে মনে রাখার জন্য আরেকটা লিখি, সেটা হচ্ছে আলফা ব্লকার। হ্যাঁ, হচ্ছে আলফা ব্লকার। এটা এর মধ্যে ফেলতে পারেন, কিন্তু এখানে যদি বিটা একটা বলছি আমি, এই জন্য আলফা এর সাথে রাখলাম সংক্ষেপে আলফা ব্লকার। হ্যাঁ, আলফা ব্লকার এই ক্যাটাগরিতে আছে প্রাজোসিন। স্যার লেখাগুলো একটু মোটা করে লিখলে স্পষ্ট হইতো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এরপরটা মোটা করে লেখার চেষ্টা করি। হ্যাঁ, প্রাজোসিন আলফা ব্লকের মধ্যে হচ্ছে প্রাজোসিন। কিছু মনে রাখলে হলো, না রাখলে এটা মনে রাখতে হবে, প্রাজোসিন। ঠিক আছে, তাহলে এখন দেখেন বিটা ব্লকার আছে, আলফা ব্লকার আছে, দুইটা দুই জিনিস। কিছু ড্রাগ আছে দুইটার কম্বিনেশন, সেটা বিটার উপরও বিটাকে ব্লক করবে, আলফাকে ব্লক করবে। হ্যাঁ, এটা আমি লিখতেছি। এগুলো কি তোলা হয়েছে? এটা যে ফার্মাকোলজি ডিটেলস পড়তে হলে ফার্মাকোলজির পড়া, তারপরেও আপনার সুবিধার জন্য বলতেছি, যেহেতু প্রশ্ন করেছেন। মানে আমাদের যখন শরীরে কোনো ওষুধ দেওয়া হয়, এটা তো গিয়ে একদম ভিতরে চিন্তা করেন, খেলাম, পেটে গেল, রক্তের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়ায় গেল, রক্ত না নিতে গেল, ওখানে সূক্ষ্ম কিছু বিষয় থাকে, রিসেপ্টর বলে। রিসেপ্টর সম্পর্কে যদি পড়ে থাকেন আইডিয়া থাকবে। হ্যাঁ, তো ওখানে যখন ড্রাগটা কাজ করে, হ্যাঁ, তো এগুলো তো আমরা বাইরে থেকে দিলাম, গিয়ে ওখানে জায়গাটা দখল করে নেয়, ব্লক করে দেয়। ওটার যে স্বাভাবিক কাজ ছিল ওটা আর করতে পারে না, এটা ব্লক করে দেয়, যার কারণে প্রেশারটা আর বাড়তে পারে না, ওখান থেকে চাপিয়ে রাখে, সাপ্রেস করে রাখে, কমায় দেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে কিছু আছে বিটা ব্লকার, কিছু আছে আলফা ব্লকার। মানে যেটা বিটা রিসেপ্টরের উপর কাজ করে, বিটা রিসেপ্টরকে ব্লক করবে, সেটাকে আমরা বিটা ব্লকার বলি। আর যেটা আলফা রিসেপ্টরকে ব্লক করবে, আলফা ব্লকার বলি। মনে করেন এটা একটা রিসেপ্টর। ঠিক আছে, এই একটা ওষুধ দিলাম আমি, সে গিয়ে কি করলো, এটার উপর বসে গেল, ফলে এটাকে আর কাজ করে দিল। মনে করেন দরজাটা বন্ধ করে দিল ঘরে। ঠিক আছে, তো বাইরে থেকে কি ঘরওয়ালা ঢুকতে পারলো না, চোর গিয়ে দরজা বন্ধ করে দিল, বাড়ি হলো ঘরে ঢুকতে পারলো না, ভিতরে চুরি করে। ঠিক আছে, তো এখানে তো কেউ না কেউ কাজ করতো আমার শরীরের ভিতরে। তো যখন বাইরে থেকে এই ওষুধটা আমি দিলাম, ওখানে গিয়ে বসে গেল, তো স্বাভাবিকভাবে যে কাজ করতো, প্রেশারটা বাড়িয়ে দিত, এখন এটা এগিয়ে সেই বন্ধ করে দেওয়ার কারণ ওই কাজটা আর হচ্ছে না, প্রেশারটা বাড়তেছে না, কমে যাচ্ছে। তো এরকম দুইটা আছে, একটা বিটা ব্লকার, একটা আলফা ব্লকার। যে ড্রাগগুলো বিটাকে ব্লক করতে সেটা বিটা ব্লকার, আর যেটা আলফাকে ব্লক করতেছে সেটা আলফা ব্লকার। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ওষুধ আছে যেটা বিটা এবং আলফা দুটাকে ব্লক করে। এগুলো তো আলাদা আলাদা দিলাম, বিটা ব্লকার দিলে বিটাকে ব্লক করবে, আলফা ব্লকার দিলে আলফাকে ব্লক করবে। কিছু আছে বিটা এন্ড আলফা ব্লকার, মানে বোথ। হ্যাঁ, এটা হচ্ছে বিটা এন্ড আলফা ব্লকার, বোথ
বিটা অ্যান্ড আলফা ব্লকার কমনলি ব্যবহৃত হয় ল্যাবেটেলল। হ্যাঁ, এটা না পারলে মাইন্ড করা হবে, নাম্বার দেওয়া হবে না। হ্যাঁ, ল্যাবেটেলল, ল্যাবেটেলল, ঠিক আছে। ল্যাবেকার্ট নামে পাওয়া যায়। ল্যাবেকার্ট যখনই দেখবেন, ল্যাবেকার্ট এটা বাজারের নাম আর কি, মানে ট্রেড নেম। হ্যাঁ, কিন্তু জেনেরিক নাম হচ্ছে ল্যাবেটেলল, ঠিক আছে। প্রেগনেন্ট মহিলাদের প্রেশার না কমলে এটা ব্যবহৃত, এটা পারতে হবে, ল্যাবেটেলল, ঠিক আছে। ল্যাবেটেলল লিখেছেন এটা? ফারুক সাহেব লিখেছেন? জি স্যার, হ্যাঁ, ল্যাবেটেলল। লেখাগুলো আর একটু মোটা হলে ভালো হইতো একটু। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি, এখানে হয়তো কলমে কোনো সমস্যা কিনা, অথবা আমি লিখতে পারতেছি না। হ্যাঁ, তাহলে আমরা এ পড়লাম, বি পড়লাম, ঠিক আছে। সি, সি দিয়ে কি বলেছিলাম? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হ্যাঁ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি আছে? অ্যামলোডিপিন, অ্যামলোডিপিন, ব্যারাপামি এগুলি না স্যার? হ্যাঁ আছে, ভ্যারাপামিল আছে। স্যার কলমটাতে কালি নাই মনে হয় স্যার। নিফেডিপিন লেখা কি একটু বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার, কলমটা চেঞ্জ করলে ভালো হয় স্যার। হ্যাঁ, আমি দুইটা কলমই চেঞ্জ করে লিখতেছি, ঠিক আছে। অ্যামলোডিপিন, নিফেডিপিন, আর কি আছে? ভ্যারাপামিল, ভ্যারাপামিল, ডিলটিয়াজ্যাম, জ্যাম, ঠিক আছে। আরো আছে কিছু, এতগুলো দরকার নেই, চারটা মনে রাখেন। একটা আছে নিমোডিপিন। কলমে কি কালি নাই আসলে? নিমোডিপিন, ঠিক আছে। এলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামলোডিপিন, নিফেডিপিন, নিমোডিপিন, ভ্যারাপামিল, ডিলটিয়াজ্যাম, শেষ। ওকে, আর কি ছিল? ডি, ডি থেকে ডাইউরেটিক্স। এই তো কে বললো ডাইউরেটিক্স পারে তো? হ্যাঁ, ডাইউরেটিক্স, ডায়াবেটিক্স এর মধ্যে এক নাম্বার যেটা না পারলে নয়। হ্যাঁ, এটা অনেকগুলো আছে, এর মধ্যে দুইটা অবশ্যই জানতে হবে। লুপ ডায়াবেটিক্স, ডাইউরেটিক্স, আরেকটা হচ্ছে লুপ ডায়াবেটিক্স, আরেকটা হচ্ছে আপনার থায়াজাইড ডায়াবেটিক্স, থায়াজাইড ডায়াবেটিক্স, ঠিক আছে। লুপ ডায়াবেটিক্সের মধ্যে যেটা আছে এটা ফ্রুসেমাইড, পারতেই হবে, না পারলে মাপ নাই, ঠিক আছে। ফ্রুসেমাইড। আর থায়াজাইড ডায়াবেটিক্স মধ্যে হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজাইড, এটা পারলে ভেরি গুড, উপরেরটা অবশ্যই পারতে হবে। হাইড্রোক্লোরোথায়াজাইড, দেখেন তো বানানটা বোঝেন কিনা, একটু বড় হয়ে গেল। হ্যাঁ, ফ্রুসেমাইড, হাইড্রোক্লোরোথায়াজাইড। হয়েছে? তোলা হয়েছে আপনাদের? একটু বলবেন কেমন তোলা হলে, একটু রেসপন্স করবেন। হ্যাঁ, কি হলো?
কোথায় পড়ে গেল এটা? একটু দেখুন তো এটা। কত ছুটে গেছে মনে হয়। ওকে, ঠিক আছে। এই যারা অনলাইনে আছেন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ শরীফুল সাহেব। জি স্যার। ওকে ওকে, তাহলে এগুলো হচ্ছে নামগুলো, হ্যাঁ ড্রাগের নামগুলো যেগুলো হাইপারটেনশনের ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। এবার অনেকগুলো তো বললাম আমরা, এবিসিডি তাই না? এসি ইনহিবিটর, এআর ব্লকার, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আলফা ব্লকার, ডায়ুরেটিক্স। এখন কথা হচ্ছে কোনটা দিব আমরা, এটা একটা প্রশ্ন জাগে না? এই জন্য জানতে হবে কোন ড্রাগের কি কি অসুবিধা, কোন রোগের জন্য কোনটা অসুবিধা করতে পারে, সে তাহলে সেই ওষুধটা বাছাই করতে সহজ হবে। এবার আসেন কোনটার কি অসুবিধা হতে পারে। এটা আপনার সিলেবাস আছে না, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটা কথা আছে না, এটা আর কি। কলমে কি কালি নেই আসলে, দূর। হ্যাঁ দেখেন তো, নাকি আমি লিখতে পারি না কোনটা। একটা তো কাজ করতেছে না। বোঝা যাবে না, হ্যাঁ এইভাবে থাকে না, এইভাবে থাকে, কালি আস। কলম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই মোটা খুঁজতেছিলেন কে? মোটা চলে আসছে। কি কি অসুবিধা হতে পারে? হ্যাঁ সুবিধা তো খুব সহজ তাই না, যে হাইপারটেনশন দিয়ে দিলাম। যদিও এই ড্রাগগুলো হাইপারটেনশন জন্য পড়াচ্ছি, কিন্তু এগুলো আবার বিভিন্ন অসুখে ব্যবহার করা যায়। কারো মাইগ্রেন হবে, কোনটা ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? কারো এই কি বলে, এই যে ব্রেনের বলেন, হার্টের বলেন, কিডনির বলেন, বিভিন্ন অসুখ থাকলে অবশ্যই যাচাই বাছাই করে, এমনি চোখ বন্ধ করে না। কিন্তু আমরা তো পড়তেছি হাইপারটেনশনের জন্য, অন্য অসুখ তো পড়তেছি না এখন। তাহলে এটা জানলাম যে হাইপারটেনশনের এই ওষুধগুলো আমরা দেই, কিন্তু জানতে হবে যে কি কি অসুবিধা করতে পারে, তাই না? প্রথমে আসেন যে বিটা ব্লকার কি কি অসুবিধা করতে পারে। বিটা ব্লকার আমরা কি কি পড়েছি বলেন তো? অ্যাটেনানল, প্রোপানল, বিসোপ্রোলল, হ্যাঁ আলফা ব্লকার প্রাইজোসিন, আর দুইটার মধ্যে কি লেবেডল আছে তাই না? তো বিটা ব্লকারের অসুবিধা যেটা করে এরা, প্রথমে হার্টের মধ্যে যেটা করে দেখেন, ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া মানে বুঝেন, মানে হার্ট রেট কে কমাই দেয়, ঠিক আছে? তারপরে করতে পারে হার্ট ব্লক। প্রেসার বেশি, বিটা ব্লকার দিলাম, প্রেসার কমাইতে কমাইতে এমন কমালো হাইপারটেনশন থেকে হাইপোটেনশন হয়ে গেল, ঠিক আছে? তাহলে ঠিক মতো ডোজ না দিলে হাইপারটেনশন করতে পারে। ওকে, এটা হলো কার ডিসঅ্যাডভান্টেজ বললাম, এটা আমরা বিটা ব্লকারে, ঠিক আছে? বিটা ব্লকারে এটা করতে পারে, হার্টের মধ্যে এগুলো করতে পারে। হ্যাঁ ব্রেনের মধ্যে কি করবে, এগুলো কোথায় করে? হার্টে, ঠিক আছে? সুন্দর করে লিখে নেন একটু। হ্যাঁ হার্টের মধ্যে এই সমস্যাগুলো করে, ব্র্যাডিকার্ডিয়া, হার্ট ব্লক, হাইপোটেনশন। আর করতে পারে কোথায়? ব্রেনের মধ্যে সমস্যা করতে পারে। ব্রেনে কি সমস্যা করবে এরা? ব্রেনের মধ্যে করতে পারে তাকে ডিপ্রেশন করবে, হতাশায় ভুগবে। হ্যাঁ ডিপ্রেশন করতে পারে তারা, সিডেশন করতে পারে, হ্যাঁ জিমাবে, সিডেশন করতে পারে। কি করতে পারে? স্লিপ ডিস্টারবেন্স, ঘুমে ঝামেলা করবে, ইনসোমনিয়া হবে। হ্যাঁ স্লিপ ডিস্টারবেন্স, ঠিক আছে? ডিপ্রেশন হয়েছে, ডিপ্রেশন হতে এমন হতে পারে যে সুইসাইডাল,
সুইসাইডাল টেন্ডেন্সি মানে আত্মহত্যা করতে যাবে, হ্যাঁ, সুইসাইডাল টেন্ডেন্সি। এই সমস্যাগুলো কোথায় করতে পারে? ব্রেইনে। ঠিক আছে, লেখা হয়েছে? আপনি কি লিখতেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। এই যারা অনলাইনে আছেন, হ্যাঁ, শ্যামা দে কি লিখতে পারলেন আপনি? হ্যাঁ, ওকে, লিখতে পেরেছি। সুইসাইডাল টেন্ডেন্সি মানে সে আত্মহত্যা প্রবণতা তার মধ্যে দেখা যেতে পারে, হ্যাঁ, এই জন্য সাবধানে দিতে হবে, ঠিক আছে? এগুলো ব্রেনের মধ্যে করলো সে, ঠিক আছে? এছাড়া অন্যান্য সমস্যা করে, সবগুলো বলবো না, আদার্স এর মধ্যে করে সে, মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ব্রঙ্কো কনস্ট্রিকশন। এটা না পারলে মাইন্ড করবে, হ্যাঁ, ব্রঙ্কো কনস্ট্রিকশন টপিকটা এত বিশাল, তারপরে সব তো বলা মুশকিল। ব্রঙ্কো কনস্ট্রিকশন মানে হচ্ছে যাদের অ্যাজমা রোগী থাকে তাদের শ্বাসকষ্ট হয়, মানে গলাটা চেপে যাচ্ছে, হ্যাঁ, ঠিকমতো শ্বাস নিতে পারে না। তো এই তার যদি আবার প্রেশার থাকে, তাকে যদি আমরা বিটা ব্লকার দেই, তাহলে এটা কনস্ট্রিকশন মানে চেপে ধরে তার শ্বাসকষ্ট আরো বেড়ে যাবে। সুতরাং অ্যাজমা রোগীর যদি হাইপারটেনশন থাকে, মানে একটা রোগীর হাইপারটেনশন আছে, অ্যাজমা আছে, তাকে এই বিটা ব্লকার দেওয়া যাবে না। এটা হচ্ছে বিটা ব্লকারের অসুবিধা, হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ। কারণ দিলে কি হবে? শ্বাসকষ্ট বেড়ে যাবে, অ্যাজমা বেড়ে যাবে, ঠিক আছে? তাকে আমরা দিব না। আর কি করতে পারে? হাইপোগ্লাইসেমিয়া করতে পারে, হ্যাঁ, গ্লাইসেমিয়া করতে পারে, ডিসলিপিডিমিয়া করতে পারে, হ্যাঁ, চর্বি বাড়াই দিতে পারে, ডিসলিপিডেমিয়া, রক্তে চর্বি বেড়ে যেতে পারে, ঠিক আছে? ডিসলিপিডেমিয়া, হ্যাঁ, এটা লাস্টে এ এ লেখা ভালো হচ্ছে না, না? আর একটু সুন্দর করে লেখেন, এটা হচ্ছে মাস্কিং এফেক্ট, হ্যাঁ, এটা একটু এখানে সামনে একটু যোগ করেন যে মাস্কিং এফেক্ট অফ হাইপোগ্লাইসেমিয়া। মানে ডায়াবেটিস রোগী আছে তো, হ্যাঁ, তো তার তো সুগার লেভেল বাড়তে পারে, কমতেও পারে। তো ডায়াবেটিস রোগী যদি হাইপারটেনশন থাকে আর তাকে যদি বিটা ব্লকার দেয়, তাহলে যদি কোনো কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় সেটা সহজে বোঝা যাবে না এই বিটা ব্লকার দেওয়ার কারণে, ঠিক আছে? এটাকে বলছে মাস্কিং এফেক্ট অফ হাইপোগ্লাইসেমিয়া। লাইনটা এভাবে মনে রাখবেন, ঠিক আছে? শুধু হাইপোগ্লাইসেমিয়া না, মানে সে মুখোশ দিয়ে দিল, বুঝতে দিবে না রোগী যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো তার সমস্যা। ওরে আল্লাহ রে, কি হলো এটা? তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগী আমরা বিটা ব্লকার দিব? মানে অ্যাজমা যার আছে বিটা ব্লকার দিব? অবশ্যই দিব না, ঠিক আছে? এবার ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কি সমস্যা? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তার কি সমস্যা? এ করবে কি, বুক ধড়ফড় করবে, হ্যাঁ, পালপিটেশন করে, ডিজিনেস, হ্যাঁ, মাথা কেমন যেন করে, হ্যাঁ, ঝাপসা, মাথা ঘুরানো টাইপের, ভালো লাগে না, পড়ে যাবো, সবকিছু মিলে, হ্যাঁ, ডিজিনেস, পালপিটেশন, ইডিমা, পানি জমতে পারে, ঠিক আছে? পায়ে পানি জমতে পারে। এগুলো মনে রাখেন, ঠিক আছে? লিখেছেন সবাই? পালপিটেশন, ডিজিনেস, ইডিমা লেখা হয়েছে? আরেকটা লিখতে পারেন, হ্যাঁ, হেডেকটা একটু লেখা ফেলেন, ঠিক আছে? হেডেক, মাথা ব্যথা, হেডেক, এই যে হেডেক। কারো ক্লান্তিও লাগতে পারে, এটাকে ফ্যাটিক বলে, ঠিক আছে? টায়ার্ড লাগে, হ্যাঁ,
এটা মনে রাখেন, হেডেক, পালপিটেশন, ডিজিনেস, এডিমা, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তুলেছেন আপনি? এবার আসেন কোথায়, প্রথমে একটা লিখেছিলাম না, এসি ইনহিবিটর, মানে কি অ্যাঞ্জিওটেনসিন কর্মাটিক এনজাইম ইনহিবিটর ছিল একটা, আর একটা ছিল অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। সংক্ষেপে লিখছি, বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, এসি ইনহিবিটর আর অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এগুলোর সমস্যা হচ্ছে যে মানে এই দুইটার মধ্যে যদি তুলনা করি আমরা, এটার তুলনায় এটা ভালো। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার যেটা, এটার সমস্যা কি যে দেখেন এটা ড্রাই কাপ করে, শুকনা কাশি। রোগী যদি বারবার কাশি হতে থাকে ড্রাই কাপ, সেই ড্রাগটাতে ভালো ফিল করবে না, ঠিক আছে? ড্রাই কাপ করে। আর কি করে, ড্রাই কাপের সাথে আর কি করে, সে যদি প্রেগনেন্ট মহিলা হয়, পেটে বাচ্চা থাকে, সেই রোগীর হাইপারটেনশন চিকিৎসা যদি আমরা এই ওষুধগুলা দেই, ওই যে রেমিপ্রিন, এনারেপ্রিন যেগুলো লিখেছি আমি, হ্যাঁ, তাহলে টেরাটোজেনিক এফেক্ট বলে এটাকে, টেরাটোজেনিক এফেক্ট, মানে বাচ্চার জন্মগত ত্রুটি হয়ে যেতে পারে, কনজেনিটাল অ্যানোমালি বলে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা দেওয়া যাবে না ওই রোগীকে, কিডনিতে আরো সমস্যা করতে পারে এই ড্রাগ গুলো। রেনাল ফেলিউর করতে পারে, হ্যাঁ, স্কিনে র্যাশ দেখা দিতে পারে, হাইপার ক্যালেমিয়া করতে পারে। ড্রাই, এটা 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 একটু স্টার মার্ক দিয়ে রাখেন, হ্যাঁ, যে টেরাটোজেনিক এফেক্ট যেটা স্টার মার্ক দিয়ে রাখেন, টেরাটোজেনিক এফেক্ট, ড্রাই কাপ, দুইটা স্টার মার্ক দেন। হাইপার ক্যালেমিয়া করে, হাইপার ক্যালেমিয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাদের জন্য কতটা সহজ হবে জানি না, এর উপরে দুটো দিয়ে রাখেন। আর রেনাল ফেলিউর করতে পারে, কিডনি ফেলিউর, আর কি অ্যাকিউট রেনাল ফেলিউর, লেখা দেখতে পারতেছেন? রেনাল ফেলিউর, ঠিক আছে, অ্যাকিউট রেনাল ফেলিউর। এখন মোটামুটি এই সমস্যাগুলো এরাও করে, এসি ইনহিবিটর যে সমস্যাগুলো করে মোটামুটি সেও করে, তবে এটার তুলনায় এটার সুবিধা হলো কি জানেন, এ শুধু এই শুকনো কাশি যেটা ড্রাই কাফ এটা করে না। বুঝে আসছে আপনার? মানে এই সমস্যাটা এর বেলায় নাই। ড্রাই কাপ যে করে এসি ইনহিবিটর, এনানেপ্রিল, রেমিপ্রিল, এআরবি সেটা করে না, বা সার্টান ভালসার্টান সেটা করে না। এই জন্য এটার তুলনায় এটা এই দিকে ভালো, কিন্তু এই সমস্যাগুলো বাকিগুলো সেও করে, হাইপারক্যালেমিয়া, কিডনি ফেলিউর সেও করে, ঠিক আছে? তো এটা একটু আমরা মনে রাখি, ঠিক আছে? খুব এই ড্রাগগুলো খুব ব্যবহার করা হয় ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে, এসি ইনহিবিটর, এআরবি এগুলো দিয়ে। না, হ্যাঁ, অবশ্যই না, এটা আপনার অবশ্যই আরো 10টা স্টার মার্ক দেন। প্রেগন্যান্সি যাদের আছে সাথে হাইপারটেনশন, এই ওষুধ দিব না, বাচ্চার জন্মগত ত্রুটি হয়ে যাবে, ঠিক আছে? যদি দেওয়া হয় আর সমস্যা হয় আর ওই যদি মামলা করে, কেস কে দেবে, ঠিক আছে? কি হচ্ছে আমার বারবার, লিখেছেন সবাই? ওকে, কিছু বলেছেন? আর কোনটা বাকি আছে? ডায়ুরেটিক্স না, ফুরোসেমাইড, আর কি ছিল, আরেকটা কি ছিল বলেন? হাইড্রোক্লোরোথায়াজাইড, ঠিক আছে? লুপ ডায়ুরেটিক্স, ফুরোসেমাইড, আর হাইড্রোক্লোরোথায়াজাইড হচ্ছে থায়াজাইড ডায়ুরেটিক্স। এগুলো ওই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আছে, এগুলো কমায় বাড়ায় দেয়, ঠিক আছে? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এটা লেখেন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। ইউরেটিক্স, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে, ঠিক আছে?
এই আর কি মোটামুটি সবগুলো করে না, কিছু কিছু করে, ঠিক আছে। এই তো মোটামুটি এগুলো। তাহলে অ্যাজমা রোগীর ক্ষেত্রে আমরা কোনটা দিব না? বিটা ব্লকার দিব না। এরপরে প্রেগনেন্ট মহিলাতে এসি ইনহিবিটর, এআরবি এগুলো দিব না, ঠিক আছে। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এসি ইনহিবিটর, এআরবি এগুলো ভালো। আবার যাদের হার্ট ফেলিউর, সেক্ষেত্রে বিটা ব্লকার দিতে সাবধান, ঠিক আছে। এগুলো হার্টের উপরে কাজ করে। এই হলো মোটামুটি। এটা লিখি নাই নিচের দিকে, এটা একটু জটিল আর কি, মানে ওই থাইরয়েড ডায়াবেটিস যেটা এগুলো করে অনেক সময় গাউটের দিকে চলে যায় আর কি, হাইপার ইউরেসিমিয়া করতে পারে, গাউটের দিকে যেতে পারে, ঠিক আছে। লিখি নাই, লিখতে পারেন গাউট, গাউট লিখতে পারেন আপনারা, গাউট, GOUT, গাউট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গাউট লিখতে পারেন, গাউট। এটা লেখেন হাইপার ইউরেসিমিয়া, সেমিয়া। এটা কেউ লিখতে না পারলে শুধু গাউট লিখতে পারেন, ঠিক আছে, গাউট, ঠিক আছে, গাউট লিখতে পারেন। মোটামুটি এগুলো। এটা কিসে ডিসঅ্যাডভান্টেজ গেল, ঠিক আছে। টপিক তো আর অনেকগুলো বাকি আছে। হাইপারটেনশন নিয়ে একটু আলোচনা করি আমরা। হাইপারটেনশনের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি? হাইপারটেনশন নিয়ে এনি কোশ্চেন? তিনটা টপিক তো, কি কি ছিল? আমরা অনেক সময় দেখতে পাই স্যার গরুর মাংস কিংবা খাবার কিছু খাবার আছে যা হাইপার টেনশনটা বেশি হয়ে যায়, কেন হয়? গরুর মাংস খেলে হাইপারটেনশন কেন বেড়ে যায় এটা বলতেছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। গরুর মাংসটাকে একটু দেখেন, এগুলো। স্যার বলছিলাম যে গরুর মাংস হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, শেষ করেন আপনি, শুনতেছি, বলেন। গরুর মাংস, হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, গরুর মাংস তারপর স্যার কিছু খাবার আছে যা খেলে মানে হাইপার টেনশনটা বেড়ে যায়, স্যার হ্যাঁ, এটা এই কেন যে হয়? গরুর মাংস খেলে, লবণ খেলে, শুধু গরুর মাংস না, কথাটা শুধু গরুর মাংস না, চর্বি জাতীয় যে কোনো খাবার। হ্যাঁ, আপনি যদি শুধু এই চিনি, দুধ দুধ চিনি দিয়ে যদি দুধ চা যেটা বলি, এটাও যদি খেতে থাকেন, এটাও আপনার প্রেশার বাড়াতে পারে, চর্বি বাড়াবে। কেমন? বেশি বেশি ভাত খেলে এটাও চর্বি বাড়াবে, এটাও প্রেশার বাড়াবে, ঠিক? মানে যত শর্করা জাতীয় খাবার আছে, এগুলো যদি বেশি পরিমাণে খাওয়া হয়, নিয়ন্ত্রণ না করা হয়, তো শরীরে তো সারাক্ষণ বেশি শর্করা লাগে না, যতটুকু লাগবে শরীর শর্করা হিসেবে নিবে, বাকি অতিরিক্ত শর্করাটুকু আপনার চর্বি হিসেবে জমা হবে, সেটাও প্রেশার বাড়াই দিবে, হার্ট অ্যাটাক, স্ট্রোকের দিকে নিয়ে যাবে। গরু মাংস বলে একই কথা, ঠিক আছে। এটাও শেষ পর্যন্ত চর্বিতে চর্বি হিসেবে জমা হয়, যদি চর্বি জাতীয় প্রোডাক্ট হয়ে বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে হাইপারটেনশন বেড়ে যায়, ঠিক আছে। এই জন্য হাইপারটেনশন রোগী, ডায়াবেটিস রোগী, চর্বি জাতীয় খাবার, লবণ জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, এগুলো সব নিয়ন্ত্রণ করতে হয়, ঠিক আছে। এই জন্য আমরা 1 নম্বর চিকিৎসায় বলেছি কি, লাইফস্টাইল মডিফিকেশন। সে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করবে, তাই না, ধূমপান ছাড়বে, এক্সারসাইজ করবে, যাতে অতিরিক্ত চর্বিগুলো ঝরে যায়। বুঝে এসছে? আনসার পেয়েছেন আপনি? এক নাম্বার কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন অবশ্যই মনে রাখতে হবে। হাইপোটেনশনটা একটু শর্টকাটে আলোচনা করা যায় কিনা দেখি। হ্যাঁ, রিউমাটিক ফিভার, এটা আলাদা ক্লাস লাগবে মনে হচ্ছে, অথবা অন্য কোনো গ্যাপের সুযোগ হলে। হ্যাঁ, হাইপোটেনশন, হাইপারটেনশন তো সবাই বুঝলাম, 140-এর উপরে গেলে, 90-এর উপরে গেলে। হাইপারটেনশন কখন বলবো, এটা নির্দিষ্ট ভাবে বলা কঠিন, কারণ দেখা যায় যে যদি আমরা নর্মাল রেঞ্জের নিচে ধরি, যে 120-এর নিচে, ওইদিকে 90-এর নিচে হলে আমরা হাইপারটেনশন বলতে যাবো, তাও হয় না। অনেক সময় দেখা যায় যে একটা রোগী 110/80, একটা রোগী 90/80, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেকে লো প্রেশার থাকে ছোট থেকে, তো এটাও তার জন্য নর্মাল, ঠিক আছে। তো এটা তার হিস্ট্রি নিতে হবে, মানে তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনার প্রেশার আগে থেকে এরকম কিনা, ঠিক আছে। হঠাৎ করে কম পেলাম, তাকে হাইপারটেনশন বলা মুশকিল। এরকম হতে পারে মহিলাদের ক্ষেত্রে 90/80, 90/60। 10 মিনিট আরো লাগবে, কিছু বলবেন? টাইম শেষ তো, শেষ হচ্ছে। আমাকে তাহলে আর 5 মিনিট সময় দিন, ঠিক আছে। হাইপারটেনশনের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। হাইপারটেনশন যে বললাম যে 3 দিন হলে 3 দিন অন্তত সময় নিব আমরা, কিন্তু এই ক্ষেত্রে এটা না। হাইপারটেনশন এটা শুধু এটা মনে রাখতে হবে যে কারো প্রেশার যদি 120-এর কম পায়, 90-এর কম পায়,
80 বা 90/60, 100/80 এরকম পায়, তো তার কাছে আমরা জানতে হবে আপনার প্রেশার আগে থেকে এরকম কিনা। যদি সে এই ব্যাপারে তার প্রেশারের ব্যাপারে সচেতন হয় যে আগে থেকে ভালো ছিল, আগে 130/90 ছিল, 120/80 ছিল, এখন হঠাৎ করে কমে গেছে, তখন সেটা আমাদের মনোযোগ দেওয়ার বিষয়, ঠিক আছে। আর যদি ফ্যামিলিগত ভাবে পারিবারিক ভাবে আগে থেকেই তার লো থাকে, তার দেখা গেছে মায়েরও কম থাকতো, 90/60 থাকতো, তারও এখন 100/80, 90/80 এরকম থাকে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। সে এটা নিয়ে সে চলতেছে, এটাই তার জন্য নর্মাল, ঠিক আছে না, সে এইভাবেই ভালো থাকতেছে। ওকে, তো হাইপারটেনশনের কিছু কজ আমরা জানি, কি কি কারণে হাইপারটেনশন হতে পারে, নরমাল চেয়ে কমে যেতে পারে কজ, ঠিক আছে। আলোচনা বেশি হয়ে যাচ্ছে আপনার জন্য, মানে ধৈর্য ধরে রাখা কঠিন, কিন্তু সিলেবাসে তো দেওয়া আছে, আমাকে আলোচনা করতে হচ্ছে, সময়ও আমার ঘড়িতে এখন 7 মিনিট আছে, আমি কাজে লাগাই, ঠিক আছে। ওকে, আগের ব্যাচে আমি এত কিছু আলোচনা মানে এত লেখি নাই, শুধু মুখে আলোচনা করে গেছি, কেমন, আমি কেউ কেউ অবজেকশন করছে, এই জন্য আমি এটাতে বেশি লিখে যাচ্ছি আপনাদের গ্রুপে, ঠিক আছে। কজ হচ্ছে যে একটা হচ্ছে দেখেন ভমিটিং, সে এত বেশি বমি করতেছে সারাদিনে, ফ্লুইড সব বের হয়ে যাচ্ছে, প্রেশার কমে যাবে। ডায়রিয়া, এত বেশি বাথরুম যেতে হচ্ছে, তার প্রেশার কমে যাচ্ছে, তাই না। অ্যাক্সিডেন্ট হলো, হেমোরেজ, এত বেশি রক্তক্ষরণ হলো, তার প্রেশার কমে গেল, ঠিক আছে। এসব কারণে হাইপারটেনশন হতে পারে, ঠিক আছে। এই কটা কমন জিনিস মনে রাখেন। আরো বিভিন্ন কারণ আছে কমনলি, যেগুলো না জানেন নয়। একটা রোগী ডায়রিয়া, একটা রোগী ভমিটিং, বেশি তার অ্যাক্সিডেন্ট হলো, রক্ত অনেক গেছে, তখন তো তার যদি প্রেশার কম পায়, অবশ্যই এটা আমাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, এটা আবার নর্মালি চিন্তা করলে হবে না, ঠিক আছে। হাইপারটেনশনের কারণে কি হতে পারে, পেশেন্ট শকে চলে যেতে পারে। মানে হাইপারটেনশন কখন বলতেছি, যখন শরীরে রক্তের ভলিউমটা কমে যাচ্ছে, হ্যাঁ, মানে রক্তে আমরা ব্লাড প্রেশার কোনটা হচ্ছে, মানে ব্লাড ভেসেল, রক্তনালীতে যে ব্লাডটা আছে, আমার রক্তটা আছে, সেটা রক্তনালীর গায়ে যে চাপটা দিচ্ছে, মনে করেন এটা একটা রক্তনালী ধমনী, হ্যাঁ, এখানে যে ব্লাড গুলো আছে, পানি তরল যে রক্তটা আছে, এটা এই দেয়ালের মধ্যে যে চাপ দিচ্ছে, হ্যাঁ, এখানে যে চাপটা দিচ্ছে, এটাকে আমরা রক্তচাপ বলতেছি, ঠিক আছে। হাইপারটেনশন বলতেছি, ব্লাড প্রেশার বলতেছি। এখন যদি এটাই যদি কমে যায়, রক্তটা যদি এটা কেটে গেল, এই সব বের হয়ে গেল রক্ত, ঠিক আছে, তাহলে তো এখানে চাপটা কম থাকবে, তখন সেটাকে আমরা হাইপারটেনশন বলতেছি, ঠিক আছে। তো তখন এই যখন রক্তনালীতে রক্ত থাকবে না, এই রক্তনালীতে তো রক্ত সারা শরীরে পৌঁছাবে না, তো টিস্যু গুলো সারা শরীরে, ব্রেন, হাত পা, কোথাও তার পুষ্টি পাবে না, অক্সিজেন পাবে না, খাবার পাবে না, আস্তে আস্তে রোগীটা অজ্ঞান হয়ে মানে মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে। এটাকে শক কন্ডিশন বলতেছি, যে সারা শরীরে অক্সিজেন সাপ্লাই, পুষ্টি সাপ্লাই কমে যাচ্ছে। তাহলে হাইপারটেনশনের ঝুঁকি কি, কখন, কোন হাইপারটেনশনে, যে যে ভমিটিং, ডায়রিয়া, হেমোরেজ, মানে কোনো কারণে কারণে হাইপারটেনশন হচ্ছে, যে সে স্বাভাবিকভাবে পারিবারিকভাবে হাইপারটেনশন তার না, কোনো কারণ আছে, হঠাৎ করে আগে ঠিক ছিল, এখন হঠাৎ করে কমে যাচ্ছে, ডায়রিয়া, ভমিটিং, অ্যাক্সিডেন্ট, হেমোরেজ, রক্তক্ষরণ, এইসব কারণে হচ্ছে, তখন তখন আমরা পেশেন্টটাকে কি গুরুত্ব দিয়ে দেখতে হবে, সে শকের দিকে চলে যেতে পারে, মারা যেতে পারে, ঠিক আছে। আর কি কিভাবে বোঝা যাবে সেটা, যে দেখে যায় প্রস্রাব হচ্ছে না, ইউরিন আউটপুট, প্রস্রাব আগে যেভাবে হতো এখন কমে যাচ্ছে, কমে গেল হঠাৎ করে, প্রেশার কমে গেল কিন্তু পালস বেড়ে গেল, ঠিক আছে। হাইপারটেনশন, প্রেশার কমে গেছে কিন্তু পালস, এখানে যে আমরা পালসটা দেখি এভাবে, হ্যাঁ, দেখা যায় এটা বেড়ে গেল, সাধারণত 60 থেকে 90 নর্মাল বলা হয়, দেখা যাচ্ছে এই রোগী 120 হয়ে গেল, 130 হয়ে গেল, এদিকে প্রেশার পাইলাম আমরা 50/30, ওইদিকে পালস হয়ে গেছে 120, 130, এটা পেশেন্ট শকে চলে যাচ্ছে, প্রস্রাব ঠিক মতো হচ্ছে না, তো তাকে সেভাবে গুরুত্ব দিতে হবে। যদি তরল পদার্থ বের হওয়ার কারণে, মানে বমি হলো, ডায়রিয়া হলো, রক্তক্ষরণ হলো, তখন সেক্ষেত্রে আমরা কি তরল দিতে হবে, লালের জন্য লাল, সাদার জন্য সাদা। যদি রক্তক্ষরণ হয় তাহলে রক্ত দিব, আর যদি বমি ডায়রিয়া হয় তাহলে স্যালাইন দিব। এতটুকু মনে রাখেন, ঠিক আছে। আগে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে। এবার কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, 2-1 মিনিট যা আছে আমি বলবো। হ্যাঁ, হ্যাঁ, কোনটা ডোজ, কিভাবে করতে হবে, কয়টা করে, মানে এটা এই শকের ক্ষেত্রে হাইপারটেনশন মানে কয়টা করে দিন, এটা তো রোগী ভেদে ভ্যারি করবে। একটা রোগীর 140 পেলেন, 90 পেলেন, বা 140 এর বেশি, 90 এর বেশি, 150 এর কম, 100 এর চেয়ে কম, ঠিক আছে। তো তার ক্ষেত্রে যে ডোজ হবে, আবার ওইদিকে আপনার ধরেন একটা রোগীর 200/100, 200/150 বা 200/130 সমান হবে না। 140/90 ডায়াবেটিস নাই, তাকে যেটা দিব, আবার 140/90 ডায়াবেটিস আছে, তাকে আরেকটা দিতে হবে, ঠিক আছে। রোগী ভেদে, প্রেসারের লেভেল ভেদে, এবং কতদিন যাবত, সবকিছু চিন্তা করে তারপরে, ঠিক আছে। এই জন্য হাইপারটেনশন চিকিৎসাটা কঠিন, অনেক সময় এমবিবিএস ডাক্তারও সাহস করে না, স্পেশালিস্ট মানে হৃদরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়, ঠিক আছে। এবারে আপনি ডোজ জানতে চাইলে একটু নিজ আগ্রহে দেখতে হবে, ঠিক আছে।
সারডোপা লেভেটল এগুলো বিভিন্ন ডোজার আছে, 400 200, ঠিক আছে। লসারটান ভ্যালসারটান এগুলো 40 60, কাউকে একটা দেওয়া হয়, কাউকে দুইটা দেওয়া হয়, হ্যাঁ, বিভিন্ন ডোজার আছে। ওকে, আর কোনো কোশ্চেন? এখানে যে ইনভেস্টিগেশনটা কি? ইনভেস্টিগেশন হচ্ছে এটা মেডিকেল শব্দ, এটা বাংলায় বলতে গেলে তদন্ত বলে না, তদন্ত মানে এই পরীক্ষাগুলো জি স্যার। আমরা ওই যে রোগীকে বলে যে এই পরীক্ষাগুলো দিলাম, রোগীকে বলে যে রোগী বলে এই পরীক্ষাগুলো করতে দিয়েছে ডাক্তার, মানে পরীক্ষা, রক্তের পরীক্ষা, প্রস্রাবের পরীক্ষা, মানে এই পরীক্ষাগুলো করে দেখবো কোথায় কি সমস্যা, ঠিক আছে। স্যার এখানে একটা লেখা আছে এইচবি পারসন। কি 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 বুঝি নাই। এইচবি পারসন লেখা আছে ইনভেস্টিগেশন হাইপোটেশনের ক্ষেত্রে। এইচবি পারসন এরকম কিছু? জি জি, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। জি জি, এইচবি পারসন তো শব্দটা কি আসলে কি এইচবি পারসন নাকি অন্য কিছু? একটা হতে পারে যে আপনার ব্লাড সুগার হতে পারে, হ্যাঁ, হিমোগ্লোবিন লেভেল হতে পারে, এগুলো হতে পারে। এইচবি এখানে পারসন শুধুমাত্র লেখা আছে এইচবি পারসন লেখা আছে পুরো বানানটা বলেন তো। বইয়ে। এইচবি, শুধু এইচবি, ক্যাপিটাল লেটার এইচ, তার মানে স্মল লেটার বি পারসন, নাকি হাইপার ব্লাড? বি পারসন, হাইপার ব্লাড স্যার এটা? না না, এটা কিছু বুঝতেছি না আমি। এইচবি পারসন বলে কিছু পাই না এই পর্যন্ত, ঠিক আছে। কোন বইয়ে পেলেন আপনি এটা? যে আমাদের যে বইটা দেওয়া হয়েছে সেটা মেডিকেল ডিপ্লোমার গাইড। বইটা না? আচ্ছা, আমি তাহলে দেখবো এটা, ঠিক আছে, কি আছে এটা, কি বোঝাচ্ছে। ওকে, ঠিক আছে। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? নাহলে বন্ধ অফ করে দিব, হ্যাঁ, 2 মিনিট আছে, কেউ কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। রিউমেটিক ফিভার সম্পর্কে 2-1 মিনিট আলোচনা করেন। রিমেডি ফিভারটা আরেকদিন আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমি যে থাকে এটা হচ্ছে ধরেন হার্টের যদি কোনো সমস্যা হয়, রিমেডি ফিভারের সাথে হার্ট মানে এটা হার্টের সাথে সম্পর্কিত। যদি এটা জ্বর বলা হচ্ছে, বাত জ্বর, বাত জ্বর, হ্যাঁ, এটা শুরু হয় একটা ইনফেকশনের মাধ্যমে, কারণ স্ট্রেপ্টোকক্কাল নামে একটা ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, এটা যখন কোন গলায় ইনফেকশন করে, গলা ব্যথা হয়, সোর থ্রোট হয়, এটা সঠিক সময় সঠিক চিকিৎসা না হলে তখন আস্তে আস্তে এটা ওই আপনার সমস্যা করতে থাকে। মেইনলি এই যে গলা ব্যথা হলো এই স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়া ইনফেকশন হলো, যে জ্বরটা হলো এটাই রিউমেটিক ফিভার। এটা একটা ফিভার, কিন্তু যখন এটা আস্তে আস্তে হার্টের দিকে যাচ্ছে, আপনার হার্টের সমস্যা করতেছে, রিউমেটিক ডিজিজ হয়ে যাচ্ছে, তখন এটা জটিলতা মেইনলি বাড়ে। ছিল তখন ফিভার, এখন এখানে চলে গেল হার্টের সমস্যা হয়ে গেল, রিউমেটিক হার্ট ডিজিজ। হার্টের যে ভালভ গুলো আছে, হ্যাঁ, পর্দাগুলো আছে, ওইগুলোতে ইনফেক্টেড করে সমস্যা হয়ে যায়, তখন দেখা যায় যে মানে রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। কারো 20 বছর চিকিৎসা লাগে, কারো 40 বছর অ্যান্টিবায়োটিক নিতে হয়, এটা খুব খারাপ একটা সমস্যা হয়ে যায়, ঠিক আছে। মেইনলি মনে করেন এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে একটা জ্বর হয়, সঠিক সময়ে চিকিৎসা না হলে এটা আপনার হার্টের সমস্যা করতে পারে, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক লাগে, পেনিসিলিন লাগে, ঠিক আছে, কারো 20 বছর, কারো 40 বছর লাগতে পারে। হ্যাঁ, এটা সংক্ষিপ্ত ভাবে মনে রাখেন, কিন্তু এটার এতটুকু যথেষ্ট না, ঠিক আছে। এটা হাইপারটেনশনের মতো গুরুত্বপূর্ণ একটা কি বলে রোগ, ঠিক আছে, কিন্তু অত বেশি কমন না এখন এটা, কারণ মানুষ সচেতন, একটু জ্বর হলে এখন হ্যাঁ অ্যান্টিবায়োটিক খেয়ে ভালো হয়ে যায়, তো দূর যায় না এটা, ঠিক আছে। আর কারো কোশ্চেন? স্যার এটা, আচ্ছা যাক স্যার, এটার উপর ক্লাস নিতে হবে এটা? হ্যাঁ, এটা তো ক্লাস তো অবশ্যই হবে। আজকে তো সময় কোনো হাইপারটেনশন যে টপিক, আমি তো হাইপারটেনশন সব পড়া নাই আপনাদেরকে, ড্রাগের উদাহরণ দিচ্ছি একটা দুইটা করে, ঠিক আছে, এবং ডিসঅ্যাডভান্টেজ যেগুলো সবগুলো তুলে ধরি নাই, সবগুলো আলোচনা করলে অনেক। আমার মেডিকেলে যখন এই ক্লাস নেওয়া হয় কমপক্ষে মানে 1 সপ্তাহ সময় নেওয়া হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের একই ক্লাসে এখানে 3টা ডিজিজ ঢোকানো হয়েছে। যে রিউমেটিক ফিভার যেটা বললেন, এটার জন্য একদিন আলাদা একটা ক্লাস, 1 ঘন্টার ক্লাস। তো এখানে আপনি দেখেন 7টা থেকে 9টার মধ্যে হাইপারটেনশন, রিউমেটিক ফিভার, আবার হাইপারটেনশন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি যতটুকু না হলেই নয়, মানে যেটা মিস হলে আপনাদের অতটুকু আমি দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, আপনার ক্লাসটা মোটামুটি ফ্রুটফুল লাগছে। আমি আপনাদের সাথে এটা আমার প্রথম ক্লাস, ঠিক আছে। কোনো মানে কোথায় আমার ল্যাকিং হচ্ছে একটু জানাবেন, ঠিক আছে, কিভাবে নিলে ভালো হবে, ইনশাআল্লাহ পরের বার যদি সুযোগ হয় ওইভাবে নেওয়ার চেষ্টা করব। না ঠিক আছে স্যার, আপনার ক্লাসটা ফ্রুটফুল লাগছে। আসসালামু আলাইকুম। We'll be right back.